আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি শ্যামারণ্য লেখনীতে ফাহমিদা মেহজাবিন। বাড়িওয়ালা রশিদ মিয়ার চিৎকার চেঁচামেচিতে আশেপাশে ভাড়াটিয়ারা সকলে জেনে যায় এই বাড়িতে খুন হয়েছে। পুলিশ আসার আগে উৎসুক জনতা ভিড় লেগে যায় বাড়ির সামনে। কেউ কেউ তো সাংবাদিকদেরকেও জানিয়ে দিয়েছে। এইসব খবর ছড়াতে সময় লাগে না। একসময় শ্যামাদের বাড়িতেও পৌঁছে যায় খবর। হঠাৎ এমন একটা খবর আসবে সেটা তারা আশঙ্কাকালেও ভাবতে পারেনি। খবরটা শুনে তার মা পুত্রের শোকে দিশেহারা হয়ে যায়। বাবা স্তব্ধ হয়ে কাঁদতেও ভুলে গেছেন যেন। হিনা তখনও কলেজে, সে এসবের কিছুই জানে না। আজ পাড়া প্রতিবেশী অনেকে এসেছে সে আমাদের বাড়িতে, এমনকি সেসব আত্মীয় যারা এতদিন তাদের সাথে কোনো সম্পর্ক রাখেনি, তারাও আজ এসেছে সে আমার মা বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য। সে আমার মা বাবা যখন ছেলের বাসায় সেখানে ছুটে যান ছেলেকে দেখতে, তখন নীলাকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। সে এখনও কেমন ঘোরের মধ্যে আছে। সে আমার মায়ের তাকে দেখি মাথায় রাগ উঠে যায়। এগিয়ে গিয়ে গালে সজোরে একটা চর বসিয়ে দেন তিনি। পাশের মহিলা কনস্টেবল তাকে ধরে থামিয়ে রাখেন তিনি, তবুও চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকেন, কাল নাকিনি, আমার সন্তান তাকে কোন ক্ষতি করেছিল যে তুই তাকে এভাবে খুন করলি? আমার সন্তানকে আমাকে ফেরত দে। নীলার তৎক্ষণাৎ হুঁশ ফিরে আসে যেন। সে ভীত চোখে আশেপাশে নজর বোলাতে থাকে। এখানে কি হচ্ছে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? আমি কি করেছি? তার কথা শুনে সে আমার মা বাবা সহ আশেপাশে সকলে হতভম্ব হয়ে যায়। নিজের স্বামীকে হত্যা করে সে আর জিজ্ঞেস করেছে সে কি করেছে। নীলাকে পুলিশের গাড়িতে তোলার সময়ও সে বারবার একটা কথাই বলতে থাকে, আমি কিছু করিনি, আমাকে অন্তত বলুন কি হয়েছে, আমাকে কেন নিয়ে যাচ্ছেন? পুলিশের জবানবন্দি ও প্রতিবেশীর মুখরোচক সমালোচনা থেকে অনেক কথাই বের হয়ে আসে। এই নীলা সৌকৌশলে আগে পরিবারে ভাঙন সৃষ্টি করে, পরিবারের ছেলে পরিবার থেকে আলাদা করে দেয়, পারিবারিক কলহ সৃষ্টি করে। কিছুদিন আগে নাকি ছেলে ফিরে আসে, তা নিয়ে তাদের মধ্যে বিরহ চলছিল। এই নীলা আবার নিজের ভাইসহ আরও 3 জনের মার্ডার সাসপেক্ট। কালই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছিল। পুলিশ সন্দেহ করেছে স্বামী তার খুন করার কথা জানতে পেরে যাওয়ায় তা নিয়ে তর্কের সৃষ্টি হয় তাদের মধ্যে, এবং তার জের ধরেই খুনটা হয়েছে। এসব চাঞ্চল্যকর খবর সাংবাদিকরা বেশ তেল মশলা লাগিয়ে ফলাও করে প্রচার করছে। মুহূর্তেই ছিঁচে পড়ে যায় লোকমুখে। তাতে ষোলকলা পূর্ণ করার জন্য হয়তো কেউ কেটে চেটে 1 মিনিটের একটি ভিডিও ছেড়ে দেয় ইন্টারনেটে। সেখানে দেখা যায় একজন দুঃখিনী মা তার মৃত সন্তান ফেরত চাইছে, আর জবাবে নীলার বলছে সে কিছু করেনি। ভাইরাল হয়ে যায় সে ভিডিও। বিক্ষোভে ফেটে পড়ে জনতা। সাইকো তকমা লাগিয়ে দেয় নীলার নামের পাশে। নীলার কঠিন শাস্তি দাবি করতে থাকে পুরো দেশ। এসবের কিছুই জানে না তখনও শ্যামা। সে হাসি খুশি মনে ভেবে চলেছে অরণ্যের জন্য কি রাঁধবে, কোন শাড়ি পরবে আজকে। তার সুখের ছোট্ট পৃথিবীটা পুরোপুরি খান খান হয়ে যায় একটা ফোন কলের মাধ্যমে। হেনা 1:30 বাজে কলেজ থেকে এসে দেখে বাড়িতে মানুষজন গিজগিজ করছে। সবাই উচ্চবাক্যে কী জানি বলাবলি করছে। সে আতঙ্কিত মনে এগিয়ে যেতেই তাকে ঘিরে ধরে কাঁদতে শুরু করে তার নামমাত্র আপনজনেরা। তাদের থেকে সবটা জানতে পেরে সে বাকরুদ্ধ হয়ে যায়। তার মনে সর্বপ্রথম যে ভাবনা উদয় হয় তা হলো মা বাবার কাছে পৌঁছানো। তারা রয়েছে পুলিশ স্টেশনে। এলাকার কয়েকজনের সাহায্যে সে যখন পুলিশ স্টেশনে পৌঁছায় তখন মা পুরোপুরি নেতিয়ে পড়েছে, আর সাংবাদিকরা তাকে ঝেঁকে ধরেছে, একের পর এক প্রশ্ন করে চলেছে। এই দৃশ্য দেখে তার বুক হা হা করে ওঠে। এর পরেরটা তাকে সামলাতে হয়েছিল। অনেকেই আবার তাকে সাহায্য করেছে সাংবাদিকদের ভিডিও আসার লোভে। যাই হোক, মা বাবার ধাতস্থ করা, পুলিশ জেরা, রিপোর্টে ধার্য করা, এসব করতে করতে সময় খুব দ্রুত গতিতেই পার হয়ে যায়। সে আমার কাছে হিনা সে অনাকাঙ্ক্ষিত ফোন কলটি আসে সন্ধ্যাবেলায়। সূর্য মাত্র ডুবে গেছে। সে আমার আপন মনে তার ডায়েরির লেখায় ব্যস্ত ছিল। সে আমার ফোন রিসিভ করে কানে লাগাতেই ওপাশ থেকে হেনার ক্লান্ত গলা কান্না মিশ্রিত স্বর ভেসে আসে, আপু। সে আমার হেনার কান্না শুনে বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে বোন আমার, কাঁদছিস কেন? মা বাবা ঠিক আছে? দেব কিছু করেছে তোর সাথে? হেনা ক্লান্ত স্বরে বলে, কিচ্ছু ঠিক নেই আপু, কিচ্ছু ঠিক নেই। ভাবি ভাবি ভাইয়াকে মেরে ফেলেছে। কথাটি যেন বজ্রের ন্যায় আঘাত করে শ্যামার কানে। দিব্যকে মেরে ফেলেছে মানে? সে কাপা কণ্ঠে জিজ্ঞেস করে। কি যাতা বলছিস হেনা, তুই মজা করছিস তাই না? নীলা কেন মারতে যাবে দিব্যকে?
দিব্যর একমাত্র ঠিকানা, সেখানে তাকে কিছু করতে যাবে। হিনার কান্না আরও তীব্র হয়। আমি জানি না আপু, কিচ্ছু জানি না আমি। ভাবিকে ভাইয়া লাশের পাশে রক্তমাখা ছুরি হাতে পেয়েছিল সবাই, অথচ ভাবিকে জিজ্ঞেস করা হলে সে এমনভাবে কথা বলল যেন সে কিছুই জানে না, কিছুই করেনি ভাইয়ার সাথে, যেন সেই রাতে কিছুই হয়নি, তার মনে নেই কিছু। সে নাকি তার ভাই আর তার বন্ধুদের হত্যার সাথেও জড়িত নয়, কিন্তু পুলিশরা বলছে সেই নাকি সব কিছু করেছে। হিনা কথাগুলো তার মনে এক অদৃশ্য কোলাহলে আঘাত করে, যেন যেখানে সে তার মস্তিষ্কের ইচ্ছে করেই বিচরণ করতে দেয় না। চোখ বেয়ে অনবরত অশ্রু গড়াতে থাকে শ্যামার। হিনার কণ্ঠস্বর এখনো ফোনের ওপাশ থেকে ভেসে আসছে। আপু, তুই জলদি ফিরে আয়, আমি একা সামলাতে পারছি না। এক সময় ফোনটা কেটে যায়, কিন্তু শ্যামার কানে হিনার বাকি কথাগুলো মোটেও পৌঁছায়নি। সে বাকরুদ্ধ হয়ে শূন্যের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তার হাত থেকে ফোনটা অনেক আগেই পড়ে গিয়েছে। চোখ থেকে অবাধ্য অশ্রুগুলো গড়িয়ে পড়ে, আর মাথায় শুধু সেই নিষিদ্ধ স্মৃতিগুলো বাড়ি খাচ্ছে। অপহরণের রাতে জ্ঞান হারানোর আগে অরণ্যের আতরের সুগন্ধর অনুভব করা, অরণ্যের কাল রাতে হঠাৎ চলে যাওয়া, এবং সেই রাতের দিব্যর খুন হওয়া, শপিং মলে সেই মেয়েটির মতো নীলার স্মৃতিভ্রম হওয়া, সব কিছুর মধ্যে একটা জিনিস কমন রয়েছে, সব কিছুর ইঙ্গিত একদিকে। শ্যামা আনমনেই বলে ওঠে, অরণ্য। অস্পষ্ট স্বরে অরণ্যর নাম তার মুখ দিয়ে বের হওয়ার পর এই প্রথমবার প্রশান্তির বদলে তার বুকে চিনচিন ব্যথা অনুভব করে শ্যামা। তার মনে সে অনবরত আওড়ায়, না, এটা হতে পারে না। আমার অরণ্য আমার ভালোবাসা কাউকে খুন করার মতো কাজ করতে পারে না, হতেই পারে না এমন। আমার অরণ্য আমার প্রশান্তি, আমার ভালোবাসার আরেক নাম। সে কখনো এমন গর্হিত কাজ করবে না, কখনো না। সে কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ায়। টলমলে পায়ে দাঁড়াতেই পড়ে যেতে যেতে খাটের কিনারা বসে পড়ে। সে কয়েকবার জোরে শ্বাস নিয়ে তার বিক্ষিপ্ত মনকে শান্ত করার এক ব্যর্থ প্রচেষ্টা চালায়। তারপর ছুটে যায় ঘরের বাইরে। উদ্দেশ্য তার অরণ্যের সে নিষিদ্ধ কক্ষ। অরণ্যের সাথে 1 মাস এই অস্বাভাবিক সংসারে সে তার নির্ধারিত সীমানা কখনো লঙ্ঘন করেনি। সব চোখ মুখ বুজে মেনে নিয়েছে। তার কাছে অরণ্য তার সবটা জুড়ে ছিল। তাকে হারানোর ভয়ে সে কখনোই এই সীমানা লঙ্ঘন করার কথা চিন্তাও করেনি, কিন্তু আজকে নয়। অরণ্যকে বলতে হবে সে এসব করেনি, সে এমন নয়। তাকে আজ জবাব দিতেই হবে। শ্যামা অরণ্যের করিডোরের সামনে এসে দাঁড়িয়ে গেল। মস্তিষ্ক তাকে শেষবারের মতো সতর্ক করে দিল, ভেবে নাও শ্যামা, এই সীমানা একবার লঙ্ঘন করছো তো হতে পারে অরণ্যকে তুমি চিরতরে হারিয়ে ফেলবে। কিন্তু শ্যামা আবেগের বশে কবে শুনেছে তার মস্তিষ্কের সতর্কতা? সে মন মস্তিষ্কের দগ্নে সবসময় তার মনকে প্রাধান্য দিয়েছে, আজও ব্যতিক্রম হয়নি তার। শ্যামা সামনে কালে ঘোলা অন্ধকার করিডোরে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে, করিডোরে সেই শেষ প্রান্তের রুমটির দিকে। বুকে তার সকল অনুভূতির দগ্ন চলছে এই মুহূর্তে। প্রত্যেক কদম জড়তা আর তার মধ্যকার দূরত্ব কমতে থাকে। দরজা থেকে কয়েক কদম দূরত্বেই সে একটি অস্পষ্ট স্বরের গুংরানি শুনতে পায়। চলতে চলতে হঠাৎ থমকে যায় শ্যামা। আবার কান খাড়া করে শোনার চেষ্টা করতে করতে নিঃশব্দে এগিয়ে যায় দরজার কাছে। কিন্তু সে আওয়াজ আর শুনতে পেল না সে। শ্যামা দরজায় হাত দিতে যাবে, ঠিক সেই সময় শামশের এসে দরজা আর তার মাঝে বাধা হয়ে দাঁড়ায়। মালকিন, আপনি এখানে কেন এসেছেন? এখানে আসা আপনার জন্য বারণ। হঠাৎ শামশেরকে দেখে ঘর থেকে বের হয়ে আসে শ্যামা। সে নিজেকে সংযম করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সামনে থেকে সরুন চাচা, আমার অরণ্যের সাথে কথা বলা জরুরি। মনিবের সাথে কথা বলতে হলে আপনাকে নিয়ম মেনে আপনার ঘরে অপেক্ষা করতে হবে। ধৈর্যের বাঁধ ভেঙে যায় শ্যামার। আমাকে দেখে মনে হয় আমি এখন নিয়ম মানার অবস্থায় আছি? সামনে থেকে সরুন, আমি অরণ্যের সাথে কথা বলতে চাই, এই মুহূর্তে, এক্ষুনি। অরণ্য সবটা শুনছে ভেতর থেকে। সে তার নিস্তেজ শরীর কোনো মতে টেনে নিয়ে যায় দরজার কাছে। একটু আসতেই তাল সামলাতে না পেরে দরজার সাথে ধারাম করে পড়ে যায় ফ্লোরে। জোরে জোরে হাঁপাতে থাকে অরণ্য। হঠাৎ এমন আওয়াজে চমকে ওঠে শামশের এবং শ্যামা দুইজনে। তারপর ভেসে আসে অরণ্যের নিস্তেজ ক্ষীণ কণ্ঠস্বর, শামশের, শ্যামা আর আমি কথা বলবো, তুমি যেতে পারো। শামশের বিচলিত হয়ে বলে, কিন্তু মনিব। যেতে বলেছি তোমাকে। অরণ্যের গম্ভীর কণ্ঠস্বরে শ্যামার সারা শরীর কাঁপুনি ধরিয়ে দেয়। অরণ্য এত গম্ভীর রাশবাড়ি কণ্ঠ তার সাথে কখনো কথা বলেনি। এই প্রথম সে শুনল তার সেই
পিলে চমকে দেওয়ার মতো কণ্ঠ। শামসের আর কোনো দ্বিরুত্তর না করে ভারাক্রান্ত মনে সেখান থেকে চলে যায়। শ্যামা সেখানেই ঠায় দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে ভাবে, আজও আপনি আমাদের মাঝখানে একটা দেওয়াল রাখতে সক্ষম হয়েছেন অরণ্য। এখনও কি আমার সামনে আসার সময় হয়নি আপনার? ভাবতে মনটা বেশি ওঠে তার। তবে এখন সেসবের সময় নয়। তার কাছে অন্য প্রশ্ন রয়েছে এই মুহূর্তে অরণ্যর জন্য। সে হাঁটু গেড়ে বসে পড়ে দরজার সামনে, দরজার সাথে মাথা হেলান দিয়ে ডাকতে থাকে, অরণ্য। শুনছি। অরণ্যের কণ্ঠের গম্ভীরতা আবার চমকে দেয় শ্যামাকে। এমনভাবে কথা বলছে কেন উনি কি রেগে আছেন তার উপর এখানে আসার কারণে? করুক রাগ, তার বুঝে রাগ হয় না? কেন তাকে নিজের স্বামীর সাথে ঘড়ি ধরে কথা বলতে হবে? সে নিজের চোখের পানি নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা করে জিজ্ঞেস করে, দিব্যকে কেউ মেরে ফেলেছে আপনি জানেন? উপাস থেকে কোনো জবাব আসে না। অরণ্যের নীরবতার পরে শ্যামা বারবার প্রশ্ন করতেই থাকে, নীলার স্মৃতি হারিয়ে গেছে কেন বলতে পারেন? অরণ্য, আপনি এসবের কিছুই জানেন না তাই না? অরণ্য, প্লিজ একবার বলে দিন আপনি এসবের কিছু জানেন না। আপনি আমাকে কখনো মিথ্যা বলবেন না, আমি জানি। শ্যামার প্রত্যেকটা প্রশ্নের পিছনে লুকানো কষ্টগুলো অরণ্যের বুক ছাড়খাড় করে দিতে থাকে। তার চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রু, তবু সে চুপ করে থাকে। শ্যামা ধৈর্যের সীমানা পার হয়ে যায়। সে এবার তেজি কণ্ঠে বলে ওঠে, আপনার এই চুপ থাকার অভ্যাসটা আমাকে কতটা কষ্ট দেয় জানেন আপনি? কেন আমার প্রশ্নের উত্তর আপনি দিবেন না? অরণ্য, প্লিজ আমাকে খুলে বলুন সব কিছু। আমি জানি আমার অরণ্য কখনো খারাপ হতে পারে না। আপনি এসব করেননি, দয়া করে বলে দিন। আমি কখনো তোমাকে বলিনি আমি খারাপ হতে পারি না। নিজের ভাবনাগুলো আমার উপরে চাপিয়ে দিও না। এই প্রথম অরণ্য কথা বলল। অরণ্যের এমন জবাব শুনে স্তব্ধ হয়ে যায় শ্যামা। সে কাঁপা কাঁপা গলায় অবিশ্বাসের সুরে প্রশ্ন করে, তাহলে আপনি বলছেন দীপুকে আপনিই মেরেছেন? আমি যাই করি না কেন তার জবাবদিহি তোমাকে আমার করতে হবে না। সে অধিকার আমি কখনোই দিইনি তোমাকে। তুমি যেহেতু ভুলে যাচ্ছ তাই আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই শ্যামা। আমি তোমাকে 25 লক্ষ টাকা বিনিময়ে কিছু অনিবার্য শর্ত রেখে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলাম। তার তুমি অনেকগুলি ভঙ্গ করেছ আজকে। শাস্তিস্বরূপ আজ থেকে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে তুমি। আর কখনো ফিরে আসবে না এখানে। আজ থেকে আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নেই কথাটি কানের মাঝে বিষের মতো ঝাঁঝরা করে দিল শ্যামার যেন। সে স্তব্ধ হয়ে কথাটা হজম করার চেষ্টা করে কিছুক্ষণ। কান্না করতেও ভুলে গেছে যেন হঠাৎ। সে পাল্টা প্রশ্ন করে, আজ থেকে আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই আপনি এভাবে বলতে পারলেন অরণ্য? আমি কি শুধু আপনার কাছে টাকা দিয়ে কেনা চুক্তির বউ ছিলাম? আমাদের সম্পর্কে ভীতি কি শুধু কিছু শর্ত ছিল? আর কিছু ছিলাম না আমি? তাহলে এতদিন অনুভূতি, দুজনের খুনসুটি, দুজনের কাছে আসা, দুজনের ভালোবাসা, এসব কি ছিল? সব কি মিথ্যা ছিল? আমি কখনো তোমাকে বলিনি আমি তোমাকে ভালোবাসি। তাহলে আজ বলে দিলেন আপনি আমাকে ভালোবাসেন না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। অরণ্য নীরবে চোখের অশ্রু ফেলতে থাকে, কোনো জবাব দেয় না। শ্যামা একবার হাসার ব্যর্থ চেষ্টা করে বলে, পারবেন না তো মিথ্যা বলতে অরণ্য। আমার মনে অনেকগুলো প্রশ্ন জমিয়ে রেখেছি আমি। আপনি কিভাবে, আমি কখন কি করি সব জানতে পারেন? কেন আপনি আমার ঘরে আসলে কখনো দরজা খোলার আওয়াজ হয় না? কেন জানালা বন্ধ থাকা সত্ত্বেও আপনি আসলে একটা শীতল হাওয়ার ঝাপটা লাগে আমার শরীরে? আমি কেন আপনাকে দেখতে পারবো না? আপনি সবসময় এই ঘরের বন্দি থাকেন কেন? কেন দিনের আলো আপনার কাছে পৌঁছাতে দেন না? আপনি কিভাবে জেনে যান আমি বিপদে আছি? কিভাবে সেখানে পৌঁছে যান এত দ্রুত সময়ের মধ্যে? কিভাবে কারো স্মৃতি মুছে দিতে পারেন আপনি? আপনি কি লুকাচ্ছেন আমার থেকে? আমি কখনো করিনি এই প্রশ্নগুলো, কারণ আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আমার ক্ষতি করার উদ্দেশ্য নেই আপনার। আপনি যখন আমাকে বলেছেন একদিন আমাকে সব বলবেন, তখন আপনি নিশ্চিত বলবেন সময় আসলে। কিন্তু খুন, আপনি আমার ভাইকে খুন করেছেন। আপনি আমার ভাইয়ের খুনি। এটা কিভাবে মেনে নিব আমি? দীপুকে আমি ঘৃণা করি, আমার দোষী সে। সেদিন যখন নিজের সম্ভ্রান্ত হারানোর আতঙ্ক এত কাছ থেকে অনুভব করেছিলাম আমি, সেদিন ওকে মন থেকে মুছে ফেলেছিলাম আমি। ঠিক করেছিলাম কখনো মুখও দেখব না তার। সে ঘৃণ্য বলে আমি ঘৃণা করি তাকে। কিন্তু এখন আপনি এমন একটি কাজ করেছেন যা আমার কাছে ঘৃণ্য। এটা মেনে নিয়ে কিভাবে চুপ করে থাকবো আমি?
আপনি যদি এটা আমার কারণে করে থাকেন তাহলে তার জবাবদিহিতা করতে হবে আমার কাছে আপনার। অরণ্য, প্লিজ আর চুপ করে থাকবেন না। প্লিজ বলুন না কেন এত বড় পাপ নিজের হাতে নিয়েছেন। আমি অন্তত আপনাকে ঘৃণা করতে চাই না অরণ্য। অরণ্য কাঁপা কাঁপা কণ্ঠে বলে। আমার কথার উপর এত বিশ্বাস যখন, একটা শেষ কথা রাখবে আমার। শ্যামা বিচলিত কণ্ঠে বলে ওঠে, কি কথা? আজ থেকে এই বাড়ির বাইরে যেও না, এমনকি নিজের ঘরের বাইরেও যেও না শ্যামা। বাইরে অনেক বিপদ, আমাকে আর একটু সময় দাও শুধু। শ্যামা বৃতৃষ্ণার সাথে বলে ওঠে, ব্যাস অরণ্য, অনেক হয়েছে। একটু আগে বললেন চলে যেতে, এখন আবার বলছেন ঘরের বাইরে যেও না, আর আবার আমাকে অপেক্ষা করতেও বলছেন। এসবের পরেও চুপ করে অপেক্ষা করতে হবে আমায়? হ্যাঁ, করতে হবে অপেক্ষা। আর বেশি সময় নেই শ্যামা, আর একটু শুধু। পারবো না অরণ্য, আমি ক্লান্ত হয়ে গিয়েছি এই অপেক্ষায় শেষ হওয়ার পথ চাইতে চাইতে। এখন এই পর্যায়ে আছি আমি, যেখানে আমার পরিবারের আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন, আর আমাকে আপনার থেকে শুনতে হচ্ছে অপেক্ষা করো। আমি আর করব না অপেক্ষা। আপনি আমাকে জবাব না দিলে আমি নিজ থেকে খুঁজে নিব জবাব। বলে উঠে নিতে যাই শ্যামা, তখনই অরণ্য দ্রুত লয়ে বলে ওঠে, বাড়ির বাইরে পা রাখলে আর ফিরে আসতে পারবে না কিন্তু শ্যামা। ভেবে নাও, আমাকে ছাড়া থাকতে পারবে তুমি? আসবো না আর, আপনাকে ছাড়া থাকা শিখে নিব। বলে দ্রুত কদমে চলে আসে সেখান থেকে। কষ্টে বুক ফেটে যাচ্ছে তার, রাগ অভিমান ভিড় করেছে মনে। কি পেয়েছে তিনি তাকে? ওনার কথা মানতে মানতে পেয়ে বসেছে একেবারে। হুমকি থামকি দিচ্ছে বাড়ির ভেতরে বন্দি করার জন্য। উনি তাকে মানুষই মনে করে না। হুটাটুনি যা খুশি করবে, তাকে সবটা মেনে নিতে হবে কেন? সে চলে যাবে, দেখি কত দূর তিনি থাকতে পারে তাকে না দেখে। শ্যামা এলোমেলো হাতে তার ব্যাগ আর ফোনটা নিয়ে বের হয়ে আসতে চায়। তখনই তার পায়ের নুপুরগুলোর দিকে চোখ পড়ে। সেগুলো অরণ্য নিজ হাতে তাকে পরিয়ে দিয়েছিল। রাগের মাথায় সে নুপুরগুলো খুলে ছুঁড়ে মারে এক পাশে। সেই মুহূর্তে যতটা কষ্ট পাচ্ছে, অরণ্যকেও ততটা কষ্ট দিবে সে। একেবারে শুনবে না তার কথা। সিঁড়ি ভেঙে নিচে নামতে গিয়ে শামশেরকে দেখতে পায়। শ্যামা তাকে দেখেও না দেখার ভান করে চলে যেতে নিবে। সে ইতস্তত কণ্ঠে বলে ওঠে, মনিবকে ভুল বুঝবেন না মালকিন, উনি যা করেছেন আপনার ভালোর জন্য করেছেন। চমকিত থেমে যায় শ্যামা, তার দিকে ফিরে অশ্রুসিক্ত কণ্ঠে জবাব দেয়, চাচা, আপনার মনিব কি কখনো আমাকে বোঝার চেষ্টা করেছেন? উনি কি আদৌ আমাকে মানুষ মনে করেন? কখনো ভেবে দেখেছেন আমি আমার মনকে কি বুঝিয়ে বুঝ দিব? উনি যদি আমার ভালো করে থাকেন তাহলে তার কারণে উনি দিচ্ছেন না কেন? শামসের মাথা নিচু করে চুপ থাকে। শ্যামা শেষবারের মতো একটা দীর্ঘশ্বাস ফেলে ধরে আসা গলায় বলে, ওনার খেয়াল রাখবেন চাচা। ওনাকে একটু আগে কেমন অসুস্থ মনে হলো। আমাকে তো উনি বললেন না, যেহেতু আমি কেউ না ওনার। আপনি জানেন হয়তো। ওনাকে দেখে রাখবেন, সময় মতো খাওয়ান দিবেন। শামসের বেদনাকাতর চোখে তাকায়। শ্যামা তা উপেক্ষা করে চলে আসে। শামসের তাকে দিয়ে আসতে চাইলে সে কঠিন গলায় মানা করে দেয়। এক বুক অভিমান নিয়ে বাড়ির বাইরে আসতেই গেটের কাছে রিমুর সাথে দেখা হয়ে যায়। শ্যামা হঠাৎ তাকে এখানে দেখে অবাক হয়ে যায়। নিজের চোখে পানি মুছে সংযম হয়ে বলে, কী রে রিমঝিম, তুই এখানে এই বাড়িতে যাসনি? অন্ধকার হয়ে গেল অনেক আগে। রিমু হাতে টর্চ ধরে দাঁড়িয়ে তার দিকে চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি সইলা যাইতেছি সেটা বলার জন্য আমি আপনার কাছে যাইতেছিলাম, কিন্তু উপর থেকে হঠাৎ আপনার কান্নাকাটির আওয়াজ পাইয়া সেইখানে দাঁড়াইছিলাম। পরে দিয়ে শামসের চাচা নাম ছিল, তিনি আইসে আমারে সইলা যাইতে কইলেন। আমি সইলা আসতে বাইরে, কিন্তু আমার আপনার জন্য কেমন চিন্তা হয়েছিল, তাই আরেকবার ভেতর যাবো কিনা ভাবতেছিলাম, আপনি ঠিক আছেন কিনা জানার জন্যে। কিন্তু আপনি এই সময় কই যাইতেছেন মালকিন? শ্যামা কিছুক্ষণ রিমুর দিকে তাকিয়ে থাকে, তার মাথায় হাত বলে দিতে দিতে বলে, আমি ঠিক নেই রে রিমঝিম, ভালো লাগছে না কিছু একদম। ভালোই হলো তুই অপেক্ষা করেছিলে, আমার তোকে খুঁজতে হতো। আমাকে তোদের গ্রামে সেই বুড়ির কাছে নিয়ে যাবি যার কথা তুই বলছিস সেই সময়। রিমু অবাক চোখে তাকিয়ে থাকে তার দিকে, তারপর বলে, কেন নিয়ে যাব না? আপনি যাইতে চাইলেই নিয়ে যাবো, কিন্তু আপনি এই সময় বুড়ির কাছে যাইবেন কি করতে? অনেক দরকার আমার রিমঝিম, আমাকে নিয়ে চল প্লিজ। রিমু মাথা দুলে সম্মতি জানিয়ে শ্যামাকে পথ দেখিয়ে নিয়ে যেতে থাকে। শ্যামা রিমুর পেছনে যাওয়ার আগে কি মনে করে একবার দোতলা সেই জানলার দিকে তাকায়। দোতলা সেই জানলাটি খোলা, সেখানে ভারী কালো পর্দা খানিকটা সরানো। তাকে না দেখলেও বুঝতে পারে শ্যামা, সে তাকিয়ে আছে তারই দিকে। এই দৃষ্টি সে প্রতিনিয়ত অনুভব করেছে তার উপর। মনটা আনচান করে ওঠে। সে মনে মনে বলে ওঠে, আমি চলে যাচ্ছি অরণ্য, আপনার নির্ধারিত সীমানা লঙ্ঘন করে অনেক দূরে।
আপনি কি আজকেও শুধু দেখে যাবেন, থামাবেন না আমাকে? গ্রামটা ঘুরে দেখবে দেখবে করে একটা মাস কাটিয়ে দিয়েছে শ্যামা। কখনো আর এদিকে আসা হয়নি। নির্জন কঠিন প্রস্থ মেঠো রাস্তা পেরোলেই যেদিকে চোখ যায় সেদিকে শুধু চাষের জমি। আর একটু সামনে গেলেই একটা ইট বাঁধানো আঁকাবাঁকা রাস্তা চলে যায় গ্রামের দিকে। টিমু তাকে পথ দেখিয়ে নিয়ে যায় সেখানে। গ্রামে মোটেও আজপাড়া গ্রাম নয়। সব ঘরে বিদ্যুৎ আছে, লাইটের আলোয় আলোকিত সব ঘর। তা থেকে খানিকটা আলো এসে বাহিরেও আলোকিত করে রেখেছে। সন্ধ্যা সবে 7টা বাজে হয়তো। মানুষজনের কোলাহল ঘরের ভেতর থেকে ভেসে আসছে। কেউ কেউ বারান্দায় বসেছিল। অপরিচিত মুখ দেখে কেউ কেউ রিমুকে কৌতূহলের সাথে জিজ্ঞেস করেছে শ্যামার পরিচয়। শ্যামার এখন এসবে একটুও মন নেই। সে রিমুর তাগাদ দেয় জলদি যাওয়ার জন্য। তার আবার ফিরতে হবে মা বাবার কাছে। না জানি কিভাবে সামলাচ্ছেন নিজেদের তারা। রিমু চলে যায় এক সময় একটি সেমি পাকা বাড়ির সামনে। সে তার দিকে তাকিয়ে বলে ওঠে, এই বাড়িটাই মালকিন। শ্যামার হৃদস্পন্দন বেড়ে যায় তীব্র গতিতে। অবশেষে সে হয়তো অরণ্য সম্পর্কে কিছু জানতে পারবে। হঠাৎ অনেক নার্ভাস লাগছে তার। সে একটি শুকনো ঢোক গিলে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খোলাই ছিল। রিমু আগ বাড়িয়ে গিয়ে দরজা থেকে ডাক দেয়, চাচি, ও চাচি, বাড়িতে আছেন নাকি? রিমুর ডাক শুনে পাশের রান্নাঘর থেকে একটি 22-23 বছরের মহিলা বের হয়ে আসে। আরে রিমু, এই ভোর সন্ধ্যায় ডাকতেছিস কেন? রান্না চাপাইছি, দেরি হইলে আবার আমারে কথা শোনান লাগবো। আর সাথে এটা কে রে? কোন বাড়ির বউ? আরে সেসব আমি তোমারে পরে কমু। বুড়ি ঘরে আছে, উনি ওনার সাথে দেখা করিতে আসছে। মেয়েটা বুড়ো কুচকে একবার উপর নিচ পরক করে নিল শ্যামার। শ্যামা চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করছে। মনের বিতৃষ্ণায় সৌজন্যমূলক কিছু কথা বলতেও ইচ্ছা করছে না তার। মেয়েটি তার অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বলে, তার ঘরেই আছে, নিয়ে গিয়ে দেখা করা। আমার আবার মেলা কাম, আমি গেলাম। বলি মেয়েটি বিড়বিড় করতে করতে রান্নাঘরে চলে যায়। রিমু তাকে বুড়ির ঘরে নিয়ে যেতে যেতে জানালো, বুড়ির নাতবউ এই মেয়েটি। ঘরে আর কারো দেখা পেল না সে, হয়তো আর কেউ নেই বাড়িতে। রিমু কোনার দিকে রুমটার সামনে গিয়ে বুড়ির ডাক দিতেই ভেতর থেকে বাজ খাই ক্ষণক্ষণে গলার স্বর ভেসে আসে। কে রে? রিমু নাকি? তুই আমার বাড়িতে আসছস কোন সাহসে? তুই যে শয়তানের বাড়িতে কাজ করস, বাইরে হ আমার বাড়ি থেকে। রিমু এই ব্যাপারে তাকে আগে বলেছিল যে বুড়ি রিমুর উপর অনেক অসন্তুষ্ট তাদের বাড়িতে কাজ করার কারণে। সে আমার দেরি না করে কোনো অনুমতির অপেক্ষা ছাড়াই ভেতরে ঢুকে পড়ে। সে ভেতরে ঢুকে একজন অতিশয় বৃদ্ধ মহিলাকে তসবিহাতে খাটে বসে থাকতে দেখেন। মুখের বয়সের বলিরেখা স্পষ্ট ফুটে উঠেছে তার। তিনি তার বৃদ্ধ ঘোলাটে চোখে শ্যামার উপর নিচ পরক করে বলে, কে রে তুই মেয়ে? তোকে তো এই গ্রামে আগে দেখি নাই। রিমু উত্তর দেয় তার পক্ষে, বুড়ি, ইনি হইলেন ওই বাড়ির নতুন বাসিন্দা যার লাগিয়ে আমি কাজ করি। বুড়ি আটকে উঠে বলে ওঠেন, বের হ এক্ষুনি, বের হ আমার বাড়ি থেকে। শয়তানি সঙ্গী তুই। যারা ও বাড়িতে থাকে সবগুলো শয়তান। আমার বাড়ি থেকে তোরা বের হ। আমার বাড়িতে তোদের অশুভ ছায়া পড়তে দিব না। সে আমার মনে এমনিতেই একটা ঝড় বয়ে চলছিল। বুড়ির এমন কথা শুনে কি বলবে সে বুঝে উঠতে পারছিল না। হিতাহিত জ্ঞান হারিয়ে সে বুড়ির পায়ের কাছে লুটিয়ে পড়ে কেঁদে ফেলে। অনেক কষ্টে নিজেকে সংযম করে বলতে পারে সে, ও বুড়ি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। অনেক আশা নিয়ে এসেছি তোমার কাছে। আমি জানতে চাই কোন মরিচিকার পিছনে ছুটছি আমি। তুমিও ফিরিয়ে দিলে মরে যাওয়া ছাড়া উপায় থাকবে না আমার। বলতে বলতে হেঁচকে তুলে কাঁদতে থাকে শ্যামা। কুটনি বুড়িরও মন গলল হয়তো শ্যামার এমন আর্তনাদ শুনে। সে কণ্ঠস্বর আগের থেকে নরম করে শুধায়, ওই মাইয়া, কি হয়েছে তোর? এমন বড় সন্ধ্যাবেলা এমন মরা কান্না কাঁদতে নাই? ঘরে ভাগ্য লক্ষ্মী আসে না? মা বাপে একটুখানিও শিখায় নাই নাকি? কান্না বন্ধ করে দেখিনি। শ্যামা হেঁচকি তুলতে তুলতে খানিকটা ধাতস্থ হয়। বুড়ি এবার রিমুকে পাঠায় পানি আনতে। শ্যামা অনেক ভেঙে পড়েছে এই অল্প সময়ের মধ্যে, তা তার চোখ মুখে ফুটে উঠেছে। বুড়ির মন সদা হয় খানিকটা। রিমু চলে যেতেই শ্যামার মাথায় হাত বুলিয়ে বলে, তার মায়ে পড়লে আজীবন কান্দি মরতে হবে? এতটুকুনি হাঁপায়ে গেলে চলবে নাকি? শ্যামা চমকে উঠে পূর্ণ দৃষ্টিতে তাকায় বুড়ির দিকে। এমন করে কেন বলছো গো বুড়িমা? কি জানো তুমি আমার ব্যাপারে? বুড়ি ভাবুক হয়ে তার হাত দুটো টেনে ধরে বলে, তোর হাতের এই বালাজোড়া আমগো জমিদারনি চারুলতার। এই বুড়ো হয়ে যাওয়া চোখেও এই বালাজোড়া চিনতে কোনো সমস্যা হয় নাই আমার। এগুলো তোর হাতে মানে সে তোরেও তার জালে ফাঁসাইয়ে নিছে। শ্যামা ভেবাচাকা খেয়ে তাকায় তার হাতের বালার দিকে। খেয়াল না থাকলেও সে সেগুলো খুলে রাখতে ভুলে গিয়েছিল। সে চকিত মাথা নাড়িয়ে বলে,
এগুলো আমার শাশুড়ি মায়ের বুড়িমা, আমার স্বামী দিয়েছেন আমাকে। আমি তার কথাই তোমাকে জিজ্ঞেস করতে চাইছিলাম, তুমি আমার স্বামীকে আর তার পরিবারকে চিনো? বুড়ি ভরাক্রান্ত মনে বলে, যারে তুই শাশুড়ি বললা ডাকতাছস সে আর সেই জমিদার বাড়ির সকলে, সে 104 বছর আগে মারা গেছে। যে শয়তানরে তুই স্বামী বললা ডাকতাছস সে নিজের হাতে শেষ করছে এই জমিদার বাড়ি। আমি অনেক আগে থাইকা জানতাম সেই শয়তান এখনো বাইসা আছে। শ্যামা তার হাত ছাড়ে উঠে দাঁড়ায় ও কণ্ঠে রীতিমতো কাঁপছে সে। কাঁপা কাঁপা গলায় সে বলে, তোমার কথা ভুল হচ্ছে গো বুড়িমা, তুমি হয়তো অন্য কাউকে গলিয়ে ফেলছো আমার স্বামীর সাথে। আমার উনি এত খারাপ নয়, উনি নাম অরণ্য তালুকদার। বুড়ি বিজ্ঞান ন্যায় ঘোষণা করে। শ্যামা স্তব্ধ হয়ে যায় অরণ্যের নাম বুড়ির মুখ থেকে শুনে, বিস্ফোরিত নয়নে চেয়ে থাকে, ধপ করে বসে পড়ে মাটিতে। এদিকে বুড়ি বলতে থাকে, দেখ মা, ও বাড়ির সাথে আমার অনেক ক্ষোভ। আমার ছোট বয়সে এতিম বানাইছে তোর স্বামী, কিন্তু তোরে দেখা আমার ভালো মাইয়ে মনে হইল, তাই তোরে সবটা খুইলা বলি আমি। এসব কথা আমি কোনোদিন কাউরে কই নাই। তুই শুন, বুঝা বিচার করিস, কি করবি না করবি তুই। সে আমার নির্বাচক হয়ে শুধু শুনে যাচ্ছে, তার এই মুহূর্তে কি প্রতিক্রিয়া দেখানো উচিত সে এখন বুঝতে পারছে না। এদিকে বুড়ি তার কাহিনী বলতে শুরু করে, তোর স্বামীর বাপ জমির তালুকদার বহুত খারাপ লোক আসিল। তার ক্ষমতার ধন দৌলতের মেলা লোভ আসিল। সে চাইতো আশেপাশের 10 গ্রামের মধ্যেই তার জমিদারি সবাই বড় হোক, কিন্তু আফিমের নেশা বুধ হইয়া এমন গাল সবাই পড়বার পারে। আসল কাজের বেলায় হেই কোনোদিন অন্য জমিদারের সামনেও যাইতে পারত না। তার দৌড়া ছিল শুধু নিজ গ্রামের গরিব চাষিদের উপর খাজনা বাড়াইয়া দিয়ে অত্যাচার করবার, নিজের সিন্দুক ভারী করবার পর্যন্ত। আর সে আসছিল চরিত্রহীন, নারী লোভী। গ্রামের এমন কোনো সুন্দরী বৌজি নাই যার উপর তার নজর লাগতো না। কিন্তু সেই সুন্দরী পূজারী জমিদার যখন একদিন কৃষ্ণবর্ণের এক মাইয়ারে জমিদারনি বানাইয়া বিয়ে কইরা আনে, এত অষ্টম আশ্চর্য যেন। মাইয়াদের কোথা থেকে আনছে সে খবর কেউ জানে না। আমগো 10 গ্রামে কেউ চিনে না জমিদারনি চারুলতারে। সবাই বলা বলি করতে থাকতো জমিদার কোনো বিদেশিনীর মায়ায় পইরে বিয়ে করিয়া আনছে তারে। কিন্তু সেই কালী জমিদারনির কোলজুইরা যখন চাঁদের ফালির মতো সুন্দর পুত্র সন্তান আসে, সকলে অবাক আশ্চর্য হইয়া যায়। ছেলে মায়ের গায়ের বরণ একটুও পাইল না। জমিদার বংশের কম্বিনকালে এমন সুন্দর পুত্র জন্মায় নাই, তাই মুরব্বীরা হলফ করে বলতো সেই পুত্রের সৌন্দর্য যেন বড় হইতে হইতে আরও বাইরে গেছিল। 10 গ্রামের মাইয়া সার বড় বড় ইংলিশ ম্যাডামরাও তার রূপে মোহিত আসিল। শুধু রূপ না, তার শরীরে আসিল অসীম শক্তি যেন। যেমন তেজ তেমন সাহস, দুনিয়ার কোনো ভয়ডর তার মধ্যে আসিল না। কিন্তু রূপগুণ থাকলে কি হবে যদি হৃদয় নামের জিনিসটা না থাকে তার মধ্যে? এইটাই আসলে অরণ্য তালুকদার। সেই ছেলে তার বাপ থেইকা আরেক ধাপ আগাইয়া ছিল ক্ষমতালোভী হওয়ায়। হ্যাঁ, তোর সেই আবার তার বাপের মতোই নারীলোভী চরিত্রহীন আসিল না। দুনিয়ার কোনো সৌন্দর্য তার মনে জায়গা করিতে পারিত না। কেমনে করব? তার জন্যই তো একটা মন দরকার, হৃদয় থাকা দরকার। অরণ্য তালুকদারের তা ছিল না। সে ছিল অসীম বলবান এবং ততটাই নির্দয়। বাচ্চা বৃদ্ধ কারো কান্না তার কান অব্দি পৌঁছাইত না। জমিদার তালুকদার আর গিন্নি আসিল না, তাদের পুত্র আসিল, কিন্তু কেউ তার ওই ছেলের সামনে যাইতে পারত না, তার সমান হইতে পারত না। জমির তালুকদার বেশ খুশি আসিল ছেলের প্রতি, তাই তো জমির তালুকদার ছেলের হাতে সব তুলে দেয় এত তাড়াতাড়ি। আর তার গুণধর ছেলে তারে নিরাশ করে নাই। গ্রামের পর গ্রাম জমিদারি দখল করে সেই ছেলে নিজের ক্ষমতায়। তার আচরণ এতটাই নির্দয় আসিল যে গ্রামের মানুষ তখন কানাঘুষা শুরু করে। জমিদারনি শয়তানের কাছে নিজের আত্মা বেচা দিয়া তন্ত্রসাধন কইরা ওই নারী এই পোলা আনছে, নয়তো এমন শয়তান অবতার ছেলে কোনো জন্ম দিব না। তবে জমিদারনির লইয়া কানাঘুষা শুনতে কতটুকু সত্যি তা আমি জানি না। এইসব কথা তখন লোকমুখে শুনছি আমি। আমি তখন ছোট যখন অরণ্য তালুকদারের জমিদার চলেছিল গ্রামে। বাপের সাথে জমিদার বাড়ি খাজনা দিতে গিয়া বহুবার জমিদারনির সাথে দেখা হয়েছে আমার। ছোটোখাটো গরনের কৃষ্ণবর্ণের মহিলা আসিল তিনি। যতবার জমিদার বাড়ি গেছি তারে আমি সবসময় পুকুর কাটে বইসা এক দৃষ্টিতে পুকুরের পানির দিকে তাকাই থাকতে দেখতাম। তারে যে সবাই পিশাচিনী ডাইনি ডাকে, তারে দেখলে আমার মনে হইতো না তিনি এত খারাপ মানুষ। এখন ভাবি বুঝি তার দৃষ্টি কেমন একাকিত্ব আর জীবনের প্রতি অনীহা কাজ করত। তিনি আমার প্রতিবার দেখলে মিষ্টি হাসত, আমার কাছে ডাকতেন, হাতে চুপি চুপি পেয়ারা জলপাই গুড়ে দিয়া খাবার জন্য বলতেন। এমন অমায়িক তার ব্যবহার আসিল। এখন ভাবলে আমার প্রাণটা জুড়াইয়া যায়। তার পেটে যে এমন শয়তান জন্ম নিবে
আজও ভাবলে আশ্চর্য লাগে আমার। আমার বাপে অনেকবার মানা করছিল, ওই ডাইনির থেকে দূরে থাকিস, কিছু দিলে খাইবি না। কিন্তু আমি শুনতাম না। লুকাই লুকাই ঠিকই যাইতাম তার সাথে দেখা করিতে। তার সাথে দেখা করতে গেলে সবসময় খুশি হইয়া যাইতাম। কথা বলার মানুষ বড্ড অভাব ছিল তার। একটা ছেলে, সেও তার মায়েরে মাইনা চলতো না। বড্ড মায়া মায়া লাগতো আমার জমিদারনিরে। বুঝলি মেয়ে, জমিদারনির সাথে আমার বহুতবার সাক্ষাৎ হইছে। তাই তোর হাতে ওই বালাজোড়া চিনতে আমার কোনো ভুল হয় নাই। সে আমার মনোমুগ্ধের ন্যায় শুনছিল সবটা। সে যেন হারিয়ে গিয়েছে 100 বছর আগের সে সময়ে। তারপর কি হয়েছে? হঠাৎ থেমে যায় সে ঘুরে থেকে। সে কণ্ঠে আবার জিজ্ঞেস করে, তারপর তারপর কি হয়েছিল? বুড়ি তার দিকে তাকিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলে, তারপর তারপর সব শেষ হয়ে যায় রে মেয়ে। সেই শয়তান জমিদারি হাতে নেওয়ার পর 5 বছর পর হঠাৎ লোকমুখে গুঞ্জন ওঠে, জমিদার অরণ্য তালুকদারের বহুত খারাপ অসুখ হইছে। সে অসুখ মনে হয় সারবার না। সেই গুঞ্জন আরও প্রকট হয়ে ওঠে যখন জমিদার তার লোকচক্ষে দেখা যাওয়া বন্ধ হইয়া যায়। তারপর আইল সেই দিন। আমার বয়স মাত্র 8 বছর তখন। এক ভয়ঙ্কর ভর সন্ধ্যাবেলা এলাকার কিছু লোকজন আমার বাপের ডাইক্কা নিয়ে যায়। যাওয়ার আগে বাপজান শুধু বইলে গেছে, রাত কইরে ফিরবে, তোমরা সিটকানি দিয়া ঘুমাইয়া যাইও। কিন্তু সেই রাতে বাপজান আর ফিরে নাই। সকালে মানুষ হইচই পইরা যায়, জমিদার বাড়ির ঘটনা ঘটে। যে যার মতো ছুটে সেদিকে। আমি ছুটে যাই সেদিকে। সেইখানে গিয়ে আমি সেই বয়সে যেই দৃশ্য দেখছি, আজ এত বছর পর আমার কলিজা কাঁপিয়ে উঠে ভাবলে। বাড়ির গেইটে থাইকা পুরা বাড়ির সীমানা জুইরা ছড়াইয়ে ছিটে আসছিল অগণিত মানুষের ছিন্ন ভিন্ন লাশ। কিছু কিছু মানুষ আবার আগুনে পোড়া। এই লাশের স্তবে অনেকেই তাদের বাপ ভাই খুঁজে পায়। আমি পাইছিলাম আমার বাপরে। বলতে বলতে ডুকরে কেঁদে ওঠে বুড়ি। তারপর রাগ মিশ্রিত স্বরে বলতে থাকে, ওই জমিদার বাড়ির মানুষ একটাও পাওয়া যায় নাই এরপর থাইকা। সবাই ভাবছে মরিয়ে গেছে সব সেই রাতের ঘাতকের হাতে। কেউ ভয়ে আর ওদিকে পা মারায় নাই এই ঘটনার পরে। কিন্তু আমি গেছিলাম। বাপজানরে হারাইয়া এতিম তখন আমি। মা দিশেহারা অবস্থায়, ভাইরা সৌড়ো না খাইতে পাইয়া মরতে হবে, কিছু করার নাই। দিনের বেলা ওদিক দিয়ে কেউ যাইতে পারতো না, তাই আমি গেছিলাম রাইতের বেলা চুপি চুপি। এত বড় জমিদার বাড়ি, সেখানে চাইল ডাইল তো নিশ্চিত থাকবে। কিন্তু চাইল ডাইলের সাক্ষাৎ পাওয়ার আগে তারে দেখা আমার রুহু কাঁপে উঠছে। সেই শয়তান রে সেই পুকুর পাড়ে হাঁটু গাইরে বইসা মরা কান্না কাঁদতে দেখছি। আমি তারে দেখা পালাই আসছি জান হাতে নিয়া। সবাই মরলে সে কেমনে বাইসা আছে? মনের মধ্যে খালি এই একটা প্রশ্ন চলছিল। লোকে ঠিকই বলতো সে খোদ শয়তানের অবতা। আমি জানি সেই মেরেছে আমার বাপজান রে, সবাই রে। নিজ মারেও ছাড়ে নাই সেই শয়তান। ব্যাস। চৌকিতে উঠে দাঁড়ায় শ্যামা। তোমাকে অনেক ধন্যবাদ গো বুড়ি। তুমি আমাকে যতটা জানো বলে সাহায্য করেছ। আমি সত্যি কৃতজ্ঞ তোমার প্রতি। হয়তো ঠিক বলেছ তুমি। সে হয়তো নির্দয়, সে হয়তো শয়তান, সে হয়তো সাধারণ কেউ নয়। সে হয়তো আসলেই তোমার বাবা আর সেসব মানুষকে মেরেছে। সে হয়তো সত্যি অনেক বড় অমানুষ ছিল, কিন্তু সে এতটা বড় অমানুষ নয় যে সে নিজের হাতে নিজের মাকে হত্যা করবে। আমি অরণ্যের আপনার মতো সাক্ষাতে দেখিনি, কিন্তু অনুভব করেছি আমি। সে থেকে থেকে কয়েকবার তার মায়ের কথা বলেছে। আমি ওর কণ্ঠে অনুভব করেছি ও ওর মাকে অনেক ভালোবাসতো। ভুল জানিস রে মেয়ে তুই। এত কিছু শোনার পরেও যদি তোর চোখ খোলে না, তাহলে বলতে হবে সেই শয়তান তোরে পুরোপুরি তার মায়া জালে বন্দি করেছে। তুই বাপ, সে সাধারণ কেউ হলে সে এত বছর কেমনে বাঁচিয়ে আছে? কেন তার লোক সম্মুখে দেখা যায় না? এখনো সময় আছে, চইলা যা এখান থেকে, কখনো ফিরে আসিস না। তোর জীবন ধ্বংস হয়ে যাবে সেই শয়তানের হাতে। সে তোরে কোনো উদ্দেশ্যে এই পর্যন্ত বাঁচাই রাখছে, নাইলে তোর মতো মাইয়ারে ছাইরে দেয় নাকি? সে তোরে ছাড়বো নাকি? বুড়ির শেষের দিকে বলা কথাগুলো পুরো শরীর আগুন ধরিয়ে দেয় যেন শ্যামার। সে রাগের মাথায় আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে বের হয়ে যায়। তার এখন এখানে আসাই উচিত হয়নি। এই বুড়ি সবটা বানানো কথা বলছে। অরণ্য তার মাকে খুন করবে, এই কথা তার বিশ্বাস করতে হবে। কি জানে উনি অরণ্যের ব্যাপারে? কতটা বোঝেন উনি অরণ্যকে? অরণ্য থেকে থেকে কয়েকবার তার মায়ের স্মৃতিচারণ করেছে তার সামনে। তাকে নিয়ে বেশ কিছু না বললেও সে বুঝতে পেরেছিল সে তার মাকে কতটা ভালোবাসে। সবসময় সে কেমন বেদনাকাতর হয়ে উঠত মায়ের কথা বললে। আর এই বুড়ি বলছে অরণ্য তার মাকে নিজ হাতে খুন করেছে। আর অরণ্য তাকে ভালোবেসেছে, সে হৃদয়হীন নয়, তাদের ভালোবাসা মিথ্যা নয়। এই বুড়ির কথা পুরোপুরি সত্যি হতে পারে না। গ্রামের সেই আঁকাবাঁকা পথ ধরে বেশ খানিকটা জোরে হাঁটার পর হাঁপিয়ে ওঠে
রাস্তার পাশে বসে পড়ে শ্যামা। বুকটা তার এত জোরে ধুকধুক করছে যেন এক্ষুনি ফেটে বের হয়ে আসবে। সে কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। সে চোখ বন্ধ করে আস্তে আস্তে বলে ওঠে, আমি জানি আপনি সবটা শুনেছেন অরণ্য। ওরা আপনাকে আপনার মায়ের খুনি বলছে, আমার প্রতি আপনার ভালোবাসাকে মিথ্যা বলছে। আপনি তার কোনো প্রতিবাদ করলেন না কেন? আমার কিছু যায় আসে না আপনি কোনো শয়তান হন, পিচাস হন বা কোনো খারাপ মানুষ। আমার জন্য আমার অরণ্য, আমার স্বপ্নের পুরুষ আপনি। আপনি আমি আপনাকে সবরূপে ভালোবাসি, আবারও বাসবো। আপনার উদ্দেশ্য যদি আমার ক্ষতি করা হয়ে থাকে, তাহলে আপনাকে ভালোবেসে মরতেও রাজি আছি। শুধু একবার আমার সামনে আসুন, আমার কাছে আপনার সত্যিটা খুলে বলুন। আপনি যা চাইবেন তাই দেব আমি আপনাকে। বলতে বলতে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে শ্যামার। অরণ্য আসলেই শুনছে সবটা। সে অশ্রুসিক্ত নয়নে নিজে নিজে বিড়বিড় করে বলে ওঠে, আমি যা চাই তোমার কাছে তা শুনলে তুমি কখনোই দিতে চাইবে না আমাকে। শ্যামা যখন ট্রেন থেকে নামে তখন রাতে 12টা পার হয়ে গিয়েছে ইতিমধ্যে। হিনা আবার ফোন করেছিল, বলেছে নীলার নাকি লিভার পেইন উঠেছে, তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। শ্যামা অরণ্যের ব্যাপারে আপাতত আর ভাবতে চায় না, কারণ যতই ভাবছে ততই এলোমেলো লাগছে সব কিছু তার। তাই এখন সে আপাতত সামনের পরিস্থিতি সামাল দেওয়ার চিন্তায় আছে। মা বাবা দুইজন ভেঙে পড়েছে। হেনার অবস্থা খুব একটা ভালো নয়, যদিও সে নিজেও কাউকে সান্ত্বনা দেওয়ার পরিস্থিতিতে নেই, তবুও তাকে সবসময় পরিস্থিতি সামাল দিতে হয়েছে আর এখনও সামাল দিতে হবে শক্ত হাতে। তবে এই মুহূর্তে এই নিশুতি রাতে তার এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে থাকতে ভয় লাগছে। স্টেশনের বাইরে সিএনজি স্টেশনে কোনো সিএনজি যেতে চাইছে না। অগত সে অপেক্ষা করছে অন্য গাড়ির জন্য। কিছুটা দূরে একদল ছেলে তার দিকে কেমন করে যেন তাকাচ্ছে আর নিজেদের মধ্যে কী সব বলাবলি করছে, হাসাহাসি করছে। শ্যামা অনেক ভয় লাগছে এই মুহূর্তে। হঠাৎ কোথা থেকে একটা বাইক এসে শ্যামার সামনে ব্রেক করলো। আচমকা একটি বাইক তার সামনে এমনভাবে এসে দাঁড়ানোতে ভয়ে কলেজে কেঁপে ওঠে শ্যামার। বাইরে আরোহীর চেহারা হেলমেট থাকায় বোঝা যাচ্ছে না। সে ভয়ে 2 কদম পিছিয়ে যায়। তখন বাইকে আরোহী পরিচিত কণ্ঠে হেলমেটটা খুলতে খুলতে বলে, আরে শ্যামা, ভয় পেও না, এটা আমি। হেলমেট সরাতেই সৌরভের চেহারা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে শ্যামা। ও সৌরভ ভাই, আসলে আপনাকে এই সময় এখানে দেখব আশা করিনি। আমি আমার এক বন্ধুকে ট্রেনে তুলে দিতে এসেছিলাম, তা তুমি এখানে? শুনলাম তোমার ভাই নাকি খুন হয়েছে, পুরো দেশ জুড়ে এই কেসটা কথাই চলছে। তুমি স্টেশনে কি করো? সৌরভ শ্যামাকে উপন্যাস থেকে পরখ করতে করতে জিজ্ঞেস করে। খয়েরি জমিনে একটা শাড়ি পরে আছে শ্যামা, যা তার উজ্জ্বল শ্যামলা ত্বকে কেটে বসেছে যেন। গলায় পাতলা সোনার চেইন, হাতে স্বর্ণের বালা যেন সৌন্দর্য আর কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে। লম্বা চুলগুলো এলোমেলো একপাশে বিনুনি করা, এতটুকু যেন যথেষ্ট তার শরীরের কামনায় ঝড় তোলার জন্য। কিছু একটা ভাবতে ভাবতেই শুকনো ঢোক গিলল সে। শ্যামা সৌরভের গভীর দৃষ্টি দেখে ইতস্তত বোধ করল। লোকটা তাকানো কেন যেন পছন্দ হলো না শ্যামার। সে গম্ভীর কণ্ঠে জবাব দেয়, আমি চাকরির সূত্রে বাইরে থাকি, তাই আসতে দেরি হলো, গাড়ি অপেক্ষা করছি। সৌরভ স্তিমিত হেসে বলে, ভাইকে ওঠো, আমি দিয়ে আসছি। শ্যামা তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে অসম্মতি জানায়, আরে না না ভাইয়া, আমি ঠিক আছি, সিএনজি নিয়ে চলে যাব, আপনার কষ্ট করা লাগবে না। কষ্ট কেন হবে? তোমার পরিচিত হিসেবে হোক আর ভবিষ্যতে নেতা হিসেবেই হোক, 2 দিক থেকে এটা আমার কর্তব্য। উঠে পড়ো জলদি, এই সময় একা একটি মেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ভালো দেখায় না। সে আমার কথাগুলো যৌক্তিক মনে হলেও মনে কেমন জানি খচখচ করতে লাগলো। এদিকে তাকে ইতস্তত করতে দেখে সৌরভ বলে উঠল, কি হলো শ্যামা, তুমি তো এমন নার্ভাস হচ্ছ জানো? তুমি এই প্রথম আমার বাইকে উঠেছ। মনে আছে আগে আমরা প্রায় একসাথে যাতায়াত করতাম আমার বাইকে? বলার সাথে সাথে একটা জোর হাওয়া ঝাপটা এসে পড়ল সৌরভের উপর। টাল সামলাতে গিয়ে কোনো মতে বাইকের হ্যান্ডেল ধরে পড়ে যাওয়া ঠেকায় সৌরভ। সে হঠাৎ এমন হাওয়ায় ভেবাচাকা খেয়ে যায়। শ্যামা কয়েক সেকেন্ড লাগে বিষয়টা বুঝতে। বোঝার সাথে সাথে মনের ভেতর চিপে থাকা রাগটা, অভিমানটা আরও দাউ দাউ করে জ্বলে ওঠে। শ্যামা শান্ত কণ্ঠে বলে, ঠিক বলেছেন ভাইয়া, আপনি তো ঘরেরই মানুষ। চলুন ভাইয়া, আমাকে একটু হাসপাতালে দিয়ে আসবেন। হ্যাঁ অবশ্যই, ওঠো, ভালো করে শক্ত করে ধরে বসো। শ্যামা তাই করল। বাইকে উঠে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে বসে থাকে সৌরভকে। শ্যামার হাতের স্পর্শ পুরো শরীরে যেন কাঁপুনি উঠিয়ে দিয়েছে সৌরভের। এদিকে অরণ্যের রাগে চোখ মুখ শক্ত হয়ে যায়।
বাইক ছেড়ে দেওয়ার সময় সৌরভ মনে মনে বলে, তোকে স্বীকার করার মোক্ষম সুযোগ ছিল রে আজ শ্যামা পাখি। কিন্তু এই মুহূর্তে তোকে ভোগ করার চললে কিছু পাওয়ার আছে তোর থেকে। তোর ভাইয়ের কেসটার সাথে কোনো মতে জড়িয়ে পড়লেই নেতা হিসেবে ভালোই প্রচার হবে, নাম ডাক বাড়বে আমার। এক সময় সব ঠান্ডা হোক, তারপরে তোকে নিয়ে নিজের করে রাখবো। বাইকে চলে যায় তার গন্তব্যের উদ্দেশ্যে। অরণ্য কিছুটা দূরে একটি গাছের আলো ছায়ার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। চোখ মুখের আগে শক্ত হয়ে আছে তার। সে আপন মনে বিড়বিড় করে বলে ওঠে, কাজটা ঠিক করলে না তুমি শ্যামা। নীলা একটু পুত্র সন্তান জন্ম দিয়েছে। সে আমার ভেবে কুল পাচ্ছিল না মা বাবাকে কিভাবে সামলাবে। এই পরিস্থিতিতে তার কি করা উচিত। কিন্তু মা দিব্যর ছেলেকে পাওয়ার পর অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। তিনি যেন বাচ্চাটির মাঝে নতুন করে তার ছেলেকে খুঁজে পেয়েছেন। আদর করে নাম রেখেছেন রৌনক। রৌনককে সকল ফর্মালিটি পূরণ করে এক সপ্তাহ পর বাড়ি নিয়ে আসা হয়েছে। তার জন্য দায়মা রেখেছেন মা। এদিকে সৌরভ রোজ নিয়ম করে এসে বাবার সাথে কেস সামলাচ্ছে। বাবাও কেমন ভরসা করার শুরু করে দিয়েছে লোকটির উপর। পুরো কেসটা সৌরভ নিজ দায়িত্বে সামলাচ্ছে। অবশ্য তার বেশি কিছু করা লাগেনি। নীলার জন্য কেউ উকিল নিয়োগ করেনি। সরকারি উকিলও তার পক্ষে কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি। নীলার এখান থেকে বের হয়ে আসার কোনো চান্স ধরতে গেলে নেই। সে এখানে এসে তেমন কিছু করতে পারেনি। কয়েকবার তার মনে এসেছিল তাদের থামানো উচিত, কিন্তু সত্যটা এতটা অত্যাধিক যে কেউ বিশ্বাস করবে না। আবার তার মনের একটি কোণায় চায় যেন নীলা শাস্তি হোক। সেদিক অরণ্যে তাকে ক্ষমা না করলেও এই মুহূর্তে হয়তো দিব্যর জায়গার লাশটা তার হতো। কিন্তু তার নির্দোষ সে যে ভালো মানুষের মুখোশি লাগিয়ে ঘুরে বেড়াতো তখন ভাবলে গা শিউরে ওঠে তার। নীলার প্রতি তার মনের কোনো অনুশোচনা কাজ করে না এসব ভাবলে। এইভাবে কেটে গেছে 15টি দিন। সবাই যেন যার মতো সামলে উঠেছে। সব ঠিক হয়ে যাচ্ছে আবার। সকলে আবার তাদের নিত্য জীবনে অভ্যস্ত হয়ে পড়েছে, শুধু শ্যামা ছাড়া। অরণ্য তার কাছে সবকিছু খুলে না বলার অভিমান করে চলে এসেছিল তার কাছ থেকে। সে আসার সময় বড় মুখ করে বলে এসেছিল তাকে ছাড়া থাকাটা শিখে নেবে। কিন্তু আদৌ শ্যামা কি অরণ্যকে ছাড়া থাকতে পারবে? সম্ভব? অসম্ভব। কিন্তু অরণ্য তার কথা রেখেছে। এই 15 দিনে একবারও কল করে তার অভিমান ভাঙারও চেষ্টা করেনি। শ্যামা প্রথম নিজেকে ব্যস্ত রেখে তাকে ভুল থাকার চেষ্টা করলেও রাত নামলে সেই অসহ্য শূন্যতা অনুভব করত। তখন থেকে থেকে ঘুম আসলেও ব্যস্ততা কমানোর সাথে সাথে তার একাকিত্ব পাল্লা বাড়ছে। রাত নামলে ফোনের স্ক্রিনে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন এটা তার অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু না, তার সে অনাকাঙ্ক্ষিত মানুষ আর আসে না। এতটা পাষাণ সে কীভাবে হতে পারছে? এদিকে তার কণ্ঠ শোনার, তার শরীরের সুবাস পাওয়ার আকুতি এতটাই তীব্র আকার ধারণ করেছে যে সে অরণ্যের সুগন্ধ বিভিন্ন সুগন্ধিতে খুঁজে বেড়াচ্ছে। রক্তজবা গাছ খুঁজে ফুল পেড়ে এনে রেখেছে তার ঘরে, কিন্তু তাতে শুধু অরণ্যের স্মৃতিগুলো আরও বেশি করে ঝেঁকে ধরেছে তাকে। তার অপূর্ণতা পূরণ হয় না। শুধুমাত্র তাকে জ্বালানোর জন্যই সৌরভ লোকটা গায়ে পড়ে সাক্ষাৎ করতে আসলে সেও হেসে হেসে 2-4টা কথা বলে তার সাথে। আশা হয় যদি অরণ্য রেগে গিয়ে হলেও তাকে বকা দেওয়ার জন্য একবার তাকে ফোন করে, অন্তত ওনার কণ্ঠটা তো একবার শুনতে পাবে। কিন্তু না, অরণ্য সত্যি এক কথার মানুষ। তিনি কি তাকে সত্যি আর মেনে নেবেন না? অভিমানের পাল্লা কমে গিয়ে তীব্র আতঙ্কের পাল্লা ভারী হয়ে উঠেছে। প্রিয় মানুষটাকে হারানোর ভয় আষ্টেপৃষ্টে জেগে ধরেছে শ্যামাকে। প্রতি রাতে কাঁদতে কাঁদতে এই অতিষ্ঠ আতঙ্কের মধ্যে বাস করা আর সহ্য করতে না পেরে 16তম রাতে শ্যামা অরণ্যকে নিজ থেকে ফোন করে। অপর প্রান্তে রিং হয়। দূর বুকে অপেক্ষা করতে থাকে শ্যামা। তার মানুষটির সাথে অবশেষে এবার কথা হবে। কিন্তু অপর প্রান্ত থেকে ফোনটা কেউ রিসিভ করলো না। 1 বার, 2 বার, 3 বার, এমনকি 4র্থবারও অপর প্রান্তে রিং হতে হতে যখন থেমে যায় তখন চরম হতাশা তাকে জেঁকে ধরে। কাঁদতে কাঁদতে নিজের কাছেই মনে সব ক্ষোভ, সব অভিমান ঢেলে দেয়। ফোপাতে বলে ওঠে, শয়তান পিচাস কোথাকার! তোর মনে মায়া দয়া বলতে কিচ্ছু নেই। আমাকে তোর মায়ে বন্দি করে কোনো পেতনির সাথে ফুর্তি করছিস তুই, যে আমার ফোনটা ধরার সময় হয় না তোর। তুই পাষাণ, তোর মধ্যে আসলে এই হৃদয় নামে জিনিসই নেই। নয়তো তোকে ছাড়া আমি থাকতে পারছি না। আর তুই কেমন করে থাকছিস আমাকে ছাড়া? ঠিক আছে, থাক তুই আমাকে ছাড়া, আসতে হবে না আমার কাছে। আমি মরলেও আসবি না। আমি তো মরে যাব, তুই তো শান্তিতে থাক তোর পেতনি ডাইনি পিচাসিনীগুলোর সাথে, আর আসবি না আমার কাছে। হাতের ফোনটা ছুঁড়ে ফেলে দেয় একপাশে, উঠে ড্রয়ার খুলে
তার ঘুমের ওষুধ সবগুলো হাতে নেয়। এমনিতে 15 দিনে ধরে ঠিকমতো ঘুম হয় না। আবেগের বশে শ্যামা সত্যি সত্যি উদ্বুদ্ধ হয়ে সবগুলো ওষুধ খেয়ে ফেলে। সাথে সাথে অরণ্য পেছন থেকে জড়িয়ে ধরে শ্যামাকে, হাত থেকে ফেলে দেয় ওষুধগুলো। তারপর চুলে মুখ ডুবে দিয়ে অস্পষ্ট কণ্ঠে বলে ওঠে, এত যেতে তো গালাগালি করো কেন বলো তো? তোমাকে আগে মানা করেছি না এমন পাগলামি না করতে? আর আমার জীবনে ফুর্তি করার জন্য পেতনি ডাইনি পিছাসিনী বলতে একজনই আছে, আমার বউ। সেটাও রাগ করে বাপের বাড়ি এসে পড়ে রয়েছে, তবু শান্তি নেই আমার। প্রতিনিয়ত জ্বালিয়ে মারছে আমাকে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, নিয়ম করে পরপুরুষের সাথে হাসাহাসি করে, আবার দিন শেষে অপবাদ দেয় আমি ফুর্তি করে বেড়াচ্ছি। শেষে কথাগুলো বলার সময় অরণ্যের সেই গা চালানো হাসির কম্পন অনুভব করে শ্যামা। থমকে যায় শ্যামা সেখানে, হঠাৎ প্রিয় মানুষটির স্পর্শ পেয়ে, তার কাঙ্ক্ষিত পুরুষটির কণ্ঠ শুনে। তার নাকে ভেসে আসে অরণ্যের আতরের সুবাস। ব্যাস এতটুকু যথেষ্ট তার বিক্ষিপ্ত মনটা শান্ত করার জন্য। শ্যামা অবেশে চোখ দুটো বন্ধ করে গা এলিয়ে দেয় অরণ্যের বুকে। এতদিন জমানো অভিমানগুলো অশ্রু হয়ে গড়িয়ে পড়তে থাকে চোখ থেকে। শ্যামা অভিমানী কণ্ঠে জিজ্ঞেস করে, কেন এসেছেন এখন? আমি কেউ হই না আপনার। আমি বেঁচে আছি না মরে গেছি তাতে কি এসে যায় আপনার? 15টা দিন পার হয়ে গেল, একবার ফোন করে জিজ্ঞেস করলেন না কেমন আছি আমি? আমি ফোন করলাম তাও ধরলেন না। আপনার সতর্ক বার্তাগুলো আমাদের ভালোবাসা থেকে বড় হয়ে গেল যে আমাকে আপনি এভাবে শাস্তি দিলেন। বিশ্বাস করো শ্যামা, তুমি যতটা কষ্টে ছিলে তার চেয়েও 1000 গুণে কষ্ট আমার হয়েছিল। আমার এই অস্বাভাবিক জীবনে তুমি ছাড়া আর কেই বা আছে? তোমার থেকে দূরে থাকাটা আমার কাছে কোনো শাস্তির চেয়ে কম নয়। তাহলে কেন দূর করছেন আমাকে নিজের থেকে? আমি তো বলেছি আমি সব রূপে ভালোবাসবো আপনাকে, তাহলে আমাকে সব বলতে সমস্যা কি অরণ্য? অরণ্য ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে। সে আমার কানের কাছে নাক ঘষতে ঘষতে বলে, আমি এক্ষুনি তোমাকে সব কিছু বলতে চাইনি শ্যামা। সব কিছু তুমি যতটা ভাবছো তার চেয়েও অনেক জটিল। এখন সব জানলে অনেক কষ্ট পেতে হবে তোমাকে। তবে যতদিন যাচ্ছে জটিলতা আরও বেড়ে চলেছে। এমনিতেই কিছু কারণে আমাকে তোমার থেকে নিজেকে দূরে রাখতে হয়েছে, কিন্তু তুমি সেটাও হতে দিলে না। আমি আমার জীবনের সব সত্যি তোমাকে বলতে রাজি আছি শ্যামা, কিন্তু আমার ভয় হচ্ছে তুমি এসব সহ্য করতে পারবে না। আপনার সত্যি যতটা কঠিন হোক আমি ঠিক সামলে নিতে পারবো অরণ্য। অরণ্য এবার একটি তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, তাই যেন হয়। কাল রাতে 12টায় আমি নিজে এসে তোমাকে নিয়ে যাব শ্যামা। কাল তুমি তোমার পরিবার থেকে বিদায় নিয়ে তোমাদের বাড়ির ছাদে অপেক্ষা করবে আমার জন্য। আমি এখন তোমাকে সব কিছু বোঝাতে পারবো না, শুধু এতটুকু জেনে রাখো তোমার প্রাণ সংকটে আছে। আমি আসার আগ পর্যন্ত নিজেকে রক্ষা করবে। কারোর সাথে বাইরে যাবে না, যতই প্রয়োজন হোক না কেন কাউকে বিশ্বাস করবে না। সে আমার মনে অনেকগুলো প্রশ্ন জন্ম নেয় অর্ণ এমন কথা শুনে, কিন্তু সেগুলো সে করল না। অর্ণ যখন বলেছে উনি বলবেন সব কিছু, তাহলে আর খানিকটা না হয় অপেক্ষা করলো। সে আমার চোখেতে ফিরে তাকায় অর্ণর দিকে। আজকে তার চোখে কোনো কাপড় বাঁধা নেই। রুমের নীল রঙের একটা ডিম লাইট জ্বলছে শুধু। অর্ণ লাইটের দিকে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। অন্ধকারে তার মুখটা বোঝা যাচ্ছে না। এই প্রথম মাথায় আসলো ব্যাপারটা তার। আজ অরণ্য আর তার মধ্যে অরণ্যর সৃষ্টি দেওয়ালটা নেই। ভাবনাটা মস্তিষ্কে বাড়ি খেতে হৃদস্পন্দন দ্রুত গতিতে বাড়তে লাগলো। মন ও মস্তিষ্কের ভাবনা এ প্রথমবার সন্ধিহান হলো। দুটো সায় দিল তার প্রিয় মানুষটিকে একটিবার দুচোখ ভরে দেখার সুপ্ত বাসনায়। আচ্ছা অন্ধকারে অরণ্যের কায়া পর্যবেক্ষণ করতে লাগলো শ্যামা। অরণ্য তার থেকে বেশ খানিকটা লম্বা, তা সে আগে বুঝেছিল যতবার তার সান্নিধ্যে এসেছিল। যতবার তিনি তাকে আষ্টে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়েছে, ততবারই টের পেয়েছে তার শক্ত পুরুষালী গঠন, মনে এইটুকু প্রতিচ্ছবি আর তার সময়হীন কণ্ঠ, তার শৈলের সুবাস যথেষ্ট ছিল তার প্রাণ জুড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু আজ চোখের কোনো বাঁধন ছাড়া এতটুকু কোনো যেন সন্তুষ্ট থাকতে চাইছে না মন। তাকে একটাবার দুচোখ ভরে দেখার লোভ বারবার মাথা চাড়া দিয়ে উঠছে। এক দৃষ্টিতে মনোমুগ্ধের ন্যায় তাকিয়ে থাকতে থাকতেই আনমনে তার হাতটা চলে যায় অরণ্যের গালের উপর, যেন অনুভব করতে চাইছে তার মুখের আদল। অর্ণ তার মনের আকুতি বুঝতে পারল যেন। ঠোঁট প্রসারিত করে মুচকি হাসল সে। অর্ণ তার গালের উপর রাখা হাতের উপর নিচের এক হাত রেখে অপরাধ দিয়ে শ্যামার কোমর জড়িয়ে ধরে তাকে কাছে টেনে নিল। তারপর নিশালো কণ্ঠে শুধালো, কি দেখছি এভাবে শ্যামা? আপনাকে, ঘোর লাগা কণ্ঠে বলল শ্যামা। আজ কোনো দেওয়াল তুলবেন না আমাদের মাঝে? ওহ।
অরণ্য অসম্মতিতে মাথা নাড়ায়, তারপর বলে ওঠে সেই বাক্য যা শোনার অপেক্ষায় শ্যামা দিনরাত প্রহর গুনছে। আজ থেকে আর কোনো দেওয়াল নাই, কোনো শর্ত নাই, কোনো কিছু লুকাবো না তোমার থেকে। বলতে বলতে ঘরের নিবানো লাইটগুলো জ্বলে ওঠে, আলোয় আলোকিত হয়ে ওঠে ঘরটা। কিন্তু দুনিয়ার সকল আলো, সকল সৌন্দর্য যেন ব্যর্থ তার সামনে দাঁড়ানো এই সুদর্শন পুরুষের সামনে। কালো প্যান্টের উপর একটা হালকা নেভি ব্লু টি শার্ট পরে আছে অরণ্য। এমন ঢিলেঢালা পোশাক তার সুঠাম দেহের গঠন একটু স্নান করতে পারেনি। তার ফর্সা লোমশ পুরুষালী হাতের শক্ত বেষ্টনী যেন নতুন করে আবেগের ঝড় তুলেছে তার মনে। শ্যামা এক দৃষ্টিতে মনোমুগ্ধের ন্যায় তাকিয়ে আছে অরণ্যের মুখের দিকে। ঘন কালো গোছালো চুল যা তার মনের নিচে হাতে আরও খানিকটা অগোছালো করে দেওয়ার বাসনা জাগলো। ফর্সা মুখশ্রী, দাড়িবিহীন তীক্ষ্ণ চোয়াল, ঘন কালো ভ্রুর নিচে কালো নেত্রপল্ল, তার কালো চোখ জোড়ার উপর খানিকটা ছায়া ফেলছে, কিন্তু তা তার প্রাণ বসন্ত দৃষ্টির গভীরতা যেন আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। এই দৃষ্টি এই পর্যন্ত প্রতিনিয়ত অনুভব করেছে সে নিজের উপর। সরাসরি এই দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। তার নির্লজ্জ লাগামহীন ভাবনাগুলো যেন পড়ে নিতে পারে সেই দৃষ্টির গভীরতা, কিন্তু অবাধ্য মন ফের তাকায় সেই সর্বনাশ চোখের দিকে। সাথে রয়েছে তার গোলাপি পাতলা ঠোঁট, সে গা জ্বালানো হাসি যা আজ শুধু মুগ্ধ করতে পেরেছে তাকে। এক ধরনের এভাবে ঘোরের দৃষ্টি তাকিয়ে থাকতে থাকতে অস্পষ্ট সুরে মুখ থেকে একটা শব্দ বের হয়ে আসে, সুন্দর। অরণ্য চমকালো, ভীষণভাবে চমকালো। হৃদস্পন্দন তীব্র হতে লাগলো। লজ্জায় কানের লতি লালচে আবার ধারণ করেছে তার। এই জীবনে তার রূপের প্রশংসা সে বহুবার শুনেছে। বহু সুন্দরী রমণী এমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে তার প্রতি কামনা প্রকাশ করেছে। বিনিময়ে তাদের প্রতি একরাশ ঘৃণা আর বিদ্রুপ ছাড়া কোনো অনুভূতি সৃষ্টি করতে পারছিল না তার মন। কিন্তু এই মুহূর্তে তার সামনে দাঁড়ানো এই মেয়েটি আলাদা, সবার থেকে আলাদা। এমন এই মুহূর্তে তার সামনে যদি সে দুনিয়ার সবচেয়ে কাদাকার মানুষটিকে অরণ্য হিসেবে দেখতে পেত, তখন সে এইভাবেই বলতো, সুন্দর। কারণ সে তার রূপের নয়, অরণ্যের ভালোবেসেছে। এজন্যই হয়তো এই মানুষটি তার একান্তই প্রিয় মানুষ। আর প্রিয় মানুষের প্রশংসা অন্তরের অনুভূতি ঝড় তুলে দিবে, এটাই তো স্বাভাবিক, তাই নয়? অরণ্য তড়িৎ গতিতে তার বড়সড় হাতের তালু দিয়ে ঢেকে দেয় শ্যামার চোখ। তার চোখের শান্তিতে ভাটা পড়ায় বিচলিত হয় শ্যামা। অরণ্য ইতস্তত করে বলে, এভাবে তাকিয়ে থেকো না, আমার শ্বাস নিতে সমস্যা হয়। শ্যামা অবাধ্য হাতে সরিয়ে দেয় অরণ্যর হাত, তারপর দু হাতে গলা জড়িয়ে ধরে তার চোখে চোখ রেখে বলে, আমার এভাবে তাকিয়ে থাকাটা অভ্যাসটা করে নিন তাহলে, কারণ আমার মনে হয় না এক জন্মে আপনাকে দেখার স্বাদ মিটবে আমার। আমার কল্পনার থেকেও আপনি বেশি সুন্দর অরণ্য। অরণ্য পূর্ণ দৃষ্টিতে তাকায় তার বাহুতে থাকা তার জীবনে দেখা সব থেকে সুন্দরী রমণীটির দিকে, যাকে হারানোর ভয় তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে রেখেছে। জীবনে অনেক কিছু হারিয়েছে, এই মানুষটিকে হারালে পুরোপুরি শেষ হয়ে যাবে সে। তাকে হারানোর আশঙ্কা আবার মনে আসতেই শ্যামাকে আরও কাছে নেয়। শ্যামার ঘাড়ে চুল হাত গলিয়ে কাছে টেনে নেয় তাকে অরণ্য। অধরে অধর মিশে গভীরভাবে চুম্বন করে, যেন সে বাধা একটু আলগা করলেই হারিয়ে যাবে মেয়েটি। শ্যামা এতদিনের দূরত্বের পর তার প্রিয় মানুষটিকে কাছে পেয়ে কাছে টেনে নেয় তাকে। সেও কাটিয়ে দিতে চায় তাদের মাঝখানে এই দূরত্ব। অরণ্য ঘন কালো এলোমেলো চুল মুঠো করে ধরে সেও সাড়া দেয় অরণ্যের ভালোবাসার প্রতি। দীর্ঘ সময় পর অবশেষে চুম্বন যখন ভঙ্গ হয়, তখন তারা দুজন হাঁপাচ্ছে। নিজেদের মাঝে দূরত্ব একটু হলেও বাড়িয়ে দিল না দুজনের একজনও। চোখে চোখে হতেই লজ্জায় রাঙা হয়ে উঠল দুজনেই। একে অপরকে জড়িয়ে ধরে একে অপরের ঘাড়ে মুখ লুকালো দুজন। ঘ্রাণ নেয় একে অপরের শরীরে। কিছুটা ধাতস্থ হলো তাদের অশান্ত মন। অরণ্যই প্রথম ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, তোমাকে একান্ত নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষা দিন দিন সংবরণ করা কঠিন হয়ে পড়েছে শ্যামা। কিন্তু আমি তোমাকে অন্ধকারে রেখে আমাদের সম্পর্কটার সামনে এগাতে চাই না, তোমাকে আগে সব কিছু জানতে হবে। শ্যামা অরণ্যের কথার ইঙ্গিত বুঝতে পেরে লজ্জায় মিলিয়ে যেতে চায় অরণ্যের বুকে। অরণ্য তার বাহুবন্ধন খানিকটা আলগা করে শ্যামাকে তার মুখোমুখি করে। শ্যামাও তখন মাথা নিচু করে রয়েছে, অরণ্যের চোখের দিকে তাকাতে পারছে না লজ্জায়। অরণ্য শ্যামার লজ্জামাখা মুখশ্রী দেখে স্মিত হাসল। শ্যামার গালে এক পাশে নিচের এক হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে বলে ওঠে, আমি আমার জীবনে অনেকগুলো ভুল করেছি, অনেকগুলো পাপ করেছি, ভুল মানুষকে বিশ্বাস করেছি, কাছের মানুষগুলোকে কষ্ট দিয়েছি।
শ্যামা চকিতে চোখ তুলে তাকায় অরণ্যের চোখের দিকে। একরাশ সূক্ষ্ম বেদনা যেন তার চোখ মুখে ফুটে উঠেছে। মনটা কেমন যেন করে উঠল শ্যামার। তার সে ব্যথাতুল চাহনি দেখে অরণ্য তার পরের কথাটি বলতে থাকে। কিন্তু তোমাকে ভালোবাসাটা আমার জীবনে করা সবথেকে সুন্দর, সবথেকে পবিত্র ভুল ছিল। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি শ্যামা। অবাক নয়নে চেয়ে থাকে শ্যামা অরণ্যের পানে। এই প্রথম তিনি মুখ ফুটে তার ভালোবাসার কথা বলেছেন। কিন্তু এইভাবে বলছেন কেন তিনি? তাদের ভালোবাসা ভুল হতে যাবে কেন? অরণ্য হয়তো বুঝতে পারল তার প্রশ্নবোধিক চাহিনি, তাই হয়তো সে বলে উঠল, আজ কোনো প্রশ্ন করবে না। ঠিক আছে, করবো না প্রশ্ন, কোনো প্রশ্ন করবো না, শুধু একদিন প্রমাণ করে দিবে। শ্যামা আর অরণ্যের ভালোবাসা কোনোদিন ভুল ছিল না, মনে মনে প্রতিজ্ঞা করে শ্যামা। অরণ্যের থেকে দূরে সরে দাঁড়ায় শ্যামা। অরণ্য কিছু বলার আগেই সে বলে ওঠে, এখানে চুপটি করে বসুন, আমি খাবার গরম করে আনছি। নিশ্চিত এখনো খাওয়া হয়নি আপনার? বলে অরণ্যের জবাবের অপেক্ষা না করে বের হয়ে যায় রুম থেকে। পিছনের দরজাটা বন্ধ হতেই চোখের অবাধ্যর অশ্রুগুলো গড়িয়ে পড়ে। অরণ্য ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে তার যাওয়ার পানে। কিছুক্ষণ পর শ্যামা যখন ফিরে আসে তখন দুজনই স্বাভাবিক। একটু আগের বিষয়টা নিয়ে কেউ আর কোনো কথা বলেনি। শ্যামা আজকে নিজ হাতে ভাত মেখে খাইয়ে দিয়েছে অরণ্যকে। তৃপ্তি ভরে দেখছে তাকে চোখের সামনে থেকে। খাওয়া শেষে নিজের ওড়না দিয়ে মুখটা মুছে দিয়েছে। তারপর কপালে, গালে, চোখে অজস্র ছোট ছোট চুমু খেয়েছে। আমি আমার অরণ্যকে অনেক বেশি ভালোবাসি। তা শুনে অরণ্য পুলকিত হৃদয় তাকে কাছে টেনে নিয়েছে। লাইট বন্ধ করে শ্যামাকে বুকে নিয়ে শুয়ে চুলে ব্লি কাটতে কাটতে অরণ্য শেষবারের সাবধান করে দেয় শ্যামাকে, কালকের দিনটা সাবধানে থেকো, বাড়ির চৌচির পার করো না আমি আসার আগে। শ্যামা মৃদু মাথা নাড়িয়ে হাসে, সায় জানায়, তারপর তলিয়ে যায় গভীর ঘুমে। আজকে অনেকদিন পর শান্তিতে ঘুমাবে সে। সকালবেলা একটু দেরি করে ঘুম ভাঙে শ্যামার। উঠে ঘাট থেকে নামতে গিয়ে পায়ের নুপুরের শব্দ পেয়ে চমকে ওঠে সে। পায়ের দিকে তাকাতেই দেখে অরণ্যের দেওয়া সেই নুপুর জোড়া, যেগুলো সে রাগের মাথায় চুরে ফেরে এসেছিল। উনি তাহলে ঘুমানোর পর এগুলো পরিয়ে দিয়েছেন। ভাবতে ভাবতেই অরণ্য তাকে নুপুর পরিয়ে দিচ্ছে এমন কল্পনা ভেসে ওঠে তার চোখের সামনে। লজ্জায় রাঙা হয়ে ওঠে গাল। সে মাথা ঝাঁকিয়ে নিজের মাথায় আলতো চাটি মেরে নিজের হুঁশ ফেরায়। এই লোক তাকে এক রাতেই ওনাকে বারবার দেখার লোভ লাগিয়ে দিয়েছেন। যখন তখন এখন ওনার চেহারাটা মনে ভাসছে সারাদিন। অরণ্যের কথা ভাবতে ভাবতেই বিছানা ছেড়ে উঠে গোসলে সেরে নেয় শ্যামা। পরে নাস্তা খেতে খেতে মাকে যখন জানালো সে ফিরে যেতে চায়, তখন মা আশ্চর্যজনকভাবে কোনো দ্বিমত করেনি। শ্যামার মা মেয়েকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন। এই কয়দিনে মেয়েটা কেমন শুকিয়ে গেছে, না ঠিকমতো খায় না কথা বলে, সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ঘরবন্দি করে ফেলেছে নিজেকে। সাম্প্রতিক ঘটনাগুলো মেয়ের মনের উপর অনেক প্রভাব ফেলেছে হয়তো। রওনককে নিয়ে এত ব্যস্ত সময় কাটায়, তার যে দুদণ্ড বসে মেয়ের সাথে সুখ দুঃখের কথা বলবে সেও সময় পায় না। তার চেয়ে ভালো ফিরে যাক। এখানে থেকে দূরে গেলে, কাজকর্মে ব্যস্ত থাকলে এখানে যাবতীয় চিন্তাগুলো ভুলে থাকতে পারবে। তাই সে নিশ্চিন্ত মনে শ্যামার ফিরে যাওয়ার প্রতি সম্মতি প্রকাশ করে। মাকে এত সহজে ম্যানেজ করতে পেরে শ্যামা স্বস্তির নিঃশ্বাস ফেলে। বাবা তার ওঠার আগেই সৌরভকে নিয়ে বেরিয়ে গেছেন। আজ উকিলের সাথে সাক্ষাৎ আছে তাদের। বাবাকে না হয় মা বলে দিবে। শ্যামা মনের সুখে নিজের রুমে ফিরে এসে গোছগাছ করতে থাকে। আসার সময় রাগের মাথায় এক কাপড়ই চলে এসেছিল, তাই বেশি কিছু গোছানোর নেই তার। সে অরণ্যের মায়ের হাতের বালাগুলো যে বক্সে তুলে রেখেছিল সেগুলো ব্যাগে রেখে তাই মনে করে। ব্যাস, সব গোছগাছ শেষ। এবার শুধু সন্ধ্যা হওয়ার অপেক্ষা। মাকে বলেছে সন্ধ্যায় বের হবে। বিকেলে শুকনো কাপড়গুলো নামানোর পর কেউ সচরাচর ছাদে যায় না। সন্ধ্যার পর সবার থেকে লুকিয়ে সেখানে অপেক্ষা করতে কোনো অসুবিধা হবে না শ্যামার। সব এই পর্যন্ত ঠিক ছিল। অরণ্যের সাবধানবাণী উপেক্ষা করে ঘরের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হয়নি তার, অন্তত সকাল পর্যন্ত হয়নি। কারণ দুপুর গড়াতে গড়াতে শান্তিপূর্ণ পরিবেশটা হঠাৎ এলোমেলো হতে লাগলো। শ্যামা তার রুমে বসে আপন মনে অরণ্য স্মৃতিচারণ করছিল। তখন হঠাৎ তার মা হন্তদন্ত হয়ে রুমে এসে বলে, শ্যামা, জলদি চল। শ্যামা চমকে উঠে তার মায়ের দিকে তাকালো। মাকে অনেক ভীত দেখাচ্ছে, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। কয়েক মুহূর্তের ব্যবধানে যেন তার বয়স কয়েক বছর বেড়ে গিয়েছে। মায়ের এমন অবস্থা দেখে বিচলিত হয়ে জিজ্ঞেস করে শ্যামা, কি হয়েছে মা, এমন দেখাচ্ছে কেন তোমাকে? রৌনককে হাসপাতালে নিতে হবে, মা কাঁপা কাঁপা কণ্ঠে বলে।
শ্যামা তড়িৎ গতিতে ছুটে যায় মায়ের রুমে। রৌনক তার দাইমার কোলে রয়েছে। এক নাগাড়ে কেঁদে চলেছে বাচ্চাটা। মাও তার পিছু পিছু ফিরে এসে বলে, বাচ্চাটা রাত থেকেই গা গরম ছিল, কিন্তু একটু আগে ঘুম থেকে ওঠার পর থেকে কোনো মতে খাচ্ছে না, গা জ্বরে পুড়ে যাচ্ছে। বাচ্চাটা এক নাগাড়ে কেঁদে চলেছে, নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে তার। কিছু কর মা, জলদি হাসপাতালে যেতে হবে। শ্যামা বাচ্চাটার গায়ে হাত দিয়ে দেখলো, আসলে জ্বরে গা পুড়ে যাচ্ছে বাচ্চাটার। সে মাকে চিন্তিত গলায় বলল, ওর কিছু জামাকাপড় আর রিপোর্টগুলো গুছিয়ে নাও, আমি গাড়ি ডেকে আনছি। হঠাৎ সৃষ্টি প্রতিকূল পরিস্থিতিতে শ্যামা পুরোপুরি ভুলে যায় অরণ্যর দেওয়ার সাবধান বাণী। অবশ্য মনে থাকলেও তার সামনে তার নিয়তি আর কোনো পথ খোলা রাখেনি। বাবা ঘরে নেই, হেনা অনেকদিন বাদে আজ কলেজে গিয়েছে। মাকে সে একটা অসুস্থ বাচ্চা নিয়ে একা যেতে বলতে পারে না, যেতে তো তাকেই হতো। ঘরে চৌচির পাড়িয়ে গাড়ি ডেকে আনে শ্যামা। তারপর মা, রৌনক আর দাইমাকে নিয়ে বের হয়ে যায় হাসপাতালের উদ্দেশ্যে। তার এই ভুলটা তার সব কিছু শেষ করে দিতে পারে। তার এই ভুলের দামটা তাকে প্রাণ দিয়েও দিতে হতে পারে, সেটা পুরোপুরি ভুলে গেল সে। রৌনককে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তার অনেকক্ষণ পর্যবেক্ষণ করে আশ্বস্ত করে তাদের যে বেশি সিরিয়াস না। ঠিক সময় আনা হয়েছে হাসপাতালে। 2 দিন অবজারভেশনে রাখলে সুস্থ হয়ে যাবে। মার জান আটকে ছিল গলার কাছে। ডাক্তারের কথা শুনে যেন ধরে প্রাণ ফিরে এসেছে তার। শ্যামা স্বস্তির নিঃশ্বাস ফেলে। বিকেল গড়াতে বাবাকে নিয়ে সৌরভ হাজির হয় হাসপাতালে। শ্যামা বাবাকে ফোন করে আশ্বস্ত করেছিলেন যে অবস্থা সিরিয়াস না, শুধু 2 দিন হাসপাতালে রাখা হবে। তবু বাবাকে অনেক চিন্তা দেখালো। অবশ্য কারণ বাচ্চাটা বাবার চোখের মণি, মায়ের থেকেও বেশি বাবা ওকে ভালোবাসে। তারই প্রিয় নাতির কোনো কষ্ট উনি সহ্য করতে পারছেন না। শ্যামা তাকে আশ্বস্ত করার ভঙ্গিতে বলে, বাবা চিন্তা করো না তো, ছোট্ট বাবুদের জ্বর ঠান্ডা প্রায় লেগে থাকে, পরের বার থেকে ঠান্ডা বাতাস লাগতে দিও না। বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আজ তুই ছিলি বলে মা, নয়তো তোর মা একা একা কীভাবে বাচ্চাটাকে হাসপাতালে আনতো। মাও বলে ওঠে, ঠিক বলেছ, আজ আর ওর ফিরে যাওয়ার কথা। ও চলে যাওয়ার পর এমন কিছু ঘটলে আমি কি করতাম ভাবলে গা শিউরে উঠছে আমার। বিপদ আসলে আমি দিশেহারা হয়ে পড়ি, কি করব, কি করা উচিত বুঝতে পারি না। আজ আর ওর ফিরে যাওয়ার কথা। মায়ের কথাটা কানে প্রবেশ করতেই স্তব্ধ হয়ে যায় শ্যামা। আজ অরণ্য তাকে নিতে আসার কথা, আর সে বারবার সাবধান করে দিয়েছিল যা কিছু হয়ে যাক বাড়ি চৌচির পার না করতে। সাথে সাথে একটি অজানা আতঙ্কে গ্রাস করে তার মন। তার মস্তিষ্ক তখন একটি কথাই আসে, তার ফিরে যেতে হবে বাড়িতে যত দ্রুত সম্ভব। তাই সে তৎক্ষণাৎ বলে ওঠে, মা এখানে যেতে সব ঠিক আছে, বাবাও এসে গেছে, তাহলে আমি ফিরে যাই কেমন? আমার আজ সন্ধ্যায় বেরোতে হবে। তোমাকে তো বলেছিলাম, আমি হেনাকে মেসেজ করে বলেছি সব, একটু পর সেও চলে আসবে। বাবা বুড়কুচকে বলেন, বেরোতে হবে মানে তুই চলে যাচ্ছিস? মাই বাবার জন্য জবাব দেয়, হ্যাঁ আজ ওর ফিরে যাওয়ার কথা, সকালে বলেছিল, তখন তুমি ছিলে না তাই জানানো হয়নি। যেতে দাও ওকে, কাজকর্মে থাকলে মন মেজাজ ব্যস্ত থাকবে, এদিকটা আমরা সামলে নিব। বাবা আর কিছু বললেন না, মাথা নাড়িয়ে সায় দিলেন। সৌরভ নীরবে একপাশে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল এতক্ষণ। শ্যামা চলে যাবে শুনে পুরো কুচকে ওঠে তার। এই মেয়েটা গত 15 দিন যাবৎ বশ করার চেষ্টা করছে সে, কিন্তু মেয়েটা একদমই ধরা দিচ্ছে না। ভেবেছিল আগের মতো তাদের কথাবার্তা শুরু হলে তার প্রতি শ্যামার আগের অনুভূতিগুলো জেগে উঠবে, কিন্তু মেয়েটা তার সাথে সৌজন্য খাতিলে যতটুকু না বললেই নয় তার চেয়ে বেশি কথা বলে না। ব্যাপারটা তার পুরুষত্বে দারুণভাবে আঘাত করে। সৌরভ চৌধুরীকে কখনো কোনো মেয়ে পিছনে এত কাঠখড় পোড়াতে হয়নি। মেয়েরা তার সুদর্শন চেহারা আর ব্যাকগ্রাউন্ডে দেখি তার পিছনে ঘুরঘুর করে। সে মেয়েদের সাথে একটু হেসে কথা বললেই তাদের বিছানা অবধি নিতে বেশি চেষ্টা করতে হতো না তাকে। কিন্তু এই মেয়েটা এত কিসের দিমাগ, সে রীতিমতো তার পরিবারের জন্য খাটছে দিনরাত, তবু মেয়েটা গায়ে পড়ে একবার কথা বলতে আসে না, দূরত্ব বজায় রেখে চলে। সে নিজ থেকে ফোন করে কথা বলতে চাইলেও দায়সারা জবাব দিয়ে ফোন রেখে দেয়। সবচেয়ে বেশি যে বিষয়টা তাকে প্রভাবিত করে তা হলো এই মেয়েটা একসময় তাকে পাগলের মতো ভালোবাসত। তার কারণে অপমানিত হওয়ার পর ভার্সিটি আসা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এখন সেই মেয়েটা তাকে পাত্তা দিচ্ছে না। বিষয়টা রীতিমতো তাকে চ্যালেঞ্জ করার মতো মনে হয় তার। মেয়েটার চোখে মুখে ফুটে ওঠার তার প্রতি অনীহা, তাকে এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা যেন বারবার তাকে বিদ্রূপ করে বলছে, আমাকে তুই কখনো পাবি না। আজ মেয়েটা একেবারে তার নাগালের বাইরে চলে যাবে শুনে মাথায় রক্ত উঠে যায় তার। আজ সে এর শেষ দেখে ছাড়বে।
শ্যামা তার ব্যাগ নিয়ে যেতে উদ্বেগ হলেই সে সবাইকে শুনতে পাওয়ার মতো ঘোষণা করে, আমি তাহলে শ্যামাকে পৌঁছে দিয়ে আসি, আমি তো এমনিতেই ওদিকে যাব। শ্যামা থমকে গিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকায় সৌরভের দিকে। লোকটা তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, মুখে লেগে আছে তার সেই অমায়িক হাসি, যা দেখে এক সময় থেকে ভালো লাগার ছিল শ্যামার। কিন্তু এখন লোকটাকে এভাবে দেখলে কেমন জানি লাগে, তার গা শিরশির করে ওঠে লোকটা তার দিকে তাকালে। লোকটি গায়ে পড়ে সাক্ষাৎ করার চেষ্টা তার মোটেও পছন্দ নয়। আবার কিছু বলতে পারে না, কারণ লোকটা দুঃসময় তাদের পরিবারকে সাহায্য করেছেন। বাবা লোকটিকে অনেক স্নেহ করে। সে ইতস্ততভাবে মানা করতে যাচ্ছিল, তখন বাবার গলা ভেসে আসে, হ্যাঁ বাবা, তুমি ওকে সাথে করে নিয়ে যাও, তোমার সাথে গেলে আমিও নিশ্চিত থাকবো। সৌরভ মুচকি হাসে, শ্যামার উপর থেকে দৃষ্টি না সরিয়ে জবাব দেয়, চিন্তা করবেন না আঙ্কেল, আমি শ্যামাকে অনেক ভালো করে খেয়াল রাখবো, আপনি নিশ্চিন্তে থাকুন। ব্যাস, তার আর কিছু বলার সুযোগ থাকে না এরপর। মুখের উপর মানা করলে খারাপ দেখায়, কোনো প্রত্যক্ষ কারণ নেই মানা করার। সৌরভ তার সাথে কখনো খারাপ কিছু করেনি বা এমন ইঙ্গিত দিয়ে কথা বলেনি, শুধু মনের খচখচানির জন্য তো একজন মানুষ যে তাদের পরিবারের শুভাকাঙ্ক্ষী, তাকে অপমান করা যায় না। শ্যামা স্মিত হাসার চেষ্টা করে সায় দেয় সৌরভের প্রতি। মাথায় তখনও বাড়ি খাচ্ছে একটা কথা, কাউকে বিশ্বাস করো না। সে একবার চোখ বন্ধ করে অরণ্যর চেহারাটা ভাবার চেষ্টা করে, নিজেকে ধাতস্থ করার প্রয়াস করল। মনটা অজানা ভয়ে কুঁকড়ে আছে। সে যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছাতে চায়। মাঝে আর কয়েকটা ঘন্টা মাত্র। 12টা বাজলেই সে তার প্রিয় মানুষের বুকে থাকবে, তার সবচেয়ে শান্তির স্থান, যেখানে কোনো বিপদ তাকে ছুঁতে পারবে না। এসব ভাবতে ভাবতেই শ্যামা দ্রুত কদমে বের হয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। সৌরভ তার পিছু পিছু আস্তে ধীরে আসছে। শ্যামার গমনরত পিঠের দিকে তাকাতে তাকাতে তার মুখ থেকে সেই অমায়িক মেঘে হাসি পুরোপুরি মুছে যায়। সে তার ফোন বের করে কাউকে একটা মেসেজ পাঠিয়ে ফোনটা রেখে দেয়, হাঁটতে থাকে শ্যামার পিছন পিছন। ঠোঁটে কুটিল হাসি ফুটে ওঠে তার, মনে মনে বলে ওঠে সে, শ্যামা পাখি, আজ হয় তুমি নিজ থেকে ধরা দেবে, নয়তো শিকারের হাতে শিকার হবে। দুই ক্ষেত্রেই তোমাকে আজ আমার হতেই হবে। হেই বন্ধুরা, অনেকদিন পর ভয়েস দিলাম আর অনেকদিন পর এডিটের কাছে বসেছি। একটু ভুল ত্রুটি থাকতে পারে, তোমরা ওইটাকে একটু ইগনোর করো। আর আমি না কি বলে যে রেগুলার ভিডিও দিতে পারছি না, কারণ আমি এইচএসএ ক্যান্ডিডেট। জুলাইয়ের 2 তারিখ হচ্ছে আমাদের এক্সাম ডেট দিয়ে দিয়েছে। সো যতক্ষণ ফ্রি থাকবো বা একটু ফ্রি টাইম পাবো তখন এডিটে বসবো, এছাড়া আমার পক্ষে আর ভিডিও দেওয়া সম্ভব না। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ।